বাচ্চারা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছি? তো একটু আমাকে জানাতে থাকো কে কেমন আছো এবং কে কোথায় থেকে আমাদের ক্লাসটা দেখতেছো। সবাই এটা একটু আমাকে কমেন্টে জানাও। তো ভাইয়া আমাকে একটু বলো যে তোমরা সবকিছু ঠিকঠাক ভাবে শুনতে পারতেছো কিনা, তোমাদের শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং তোমরা সবাই ভালো আছো কিনা। আর সাথে জানিয়ে দাও কে কোথায় থেকে কোন কলেজ থেকে আমাদের ক্লাসটি দেখছো। আর যে যেখান থেকে যে কলেজ থেকে আমাদের ক্লাস দেখো না কেন, সবাইকে আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো তরঙ্গ নিয়ে। একদম তরঙ্গের প্রত্যেকটা অঙ্গ ধরবো আর করবো, একদম কোপায় ভাঁজ করে দেবো। তো সবাই যারা কোপায় ভাঁজ করে দিতে চাও এবং যারা চাও আমার বন্ধুরাও আজকের ক্লাসটা শিখুক, আমার বন্ধুরাও তরঙ্গ জিনিসটা মজা নিয়ে শিখুক এবং সহজে শিখুক, তারা সবাই কমেন্টে বন্ধুদের মেনশন করো আর ক্লাসটা তোমার ওয়ালে শেয়ার করে দিয়ে কমেন্টে লেখো ডান। তো তোমরা ক্লাসটা শেয়ার করলেই আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তো ভাইয়া তো প্রত্যেককেই বন্ধুরা তোমরা যারা আমাদের সাথে আসো, তো তোমরা সবাই একটা কাজ করো, আজকের ক্লাসটা তোমরা শেয়ার করে দাও আর শেয়ার করে দিয়ে কমেন্টে লেখো ডান যে ভাই আমরা ক্লাস শেয়ার করে দিয়েছি, আপনি ক্লাস শুরু করতে পারেন। এবং আজকে আমরা তরঙ্গের অনেক কিছু শিখবো, এ টু জেড শেখার চেষ্টা করব এবং সহজে শেখার চেষ্টা করব। দেখবে হাতের তুলি দিয়ে তোমার ভিতরে প্রত্যেকটা জিনিস কিভাবে ঢুকে যায়, আমরা খুব সহজেই শিখবো ইনশাআল্লাহ। আমি প্রত্যেকের ডান লেখাটা দেখতে চাচ্ছি। আমরা শুরুতে ছোট্ট ছোট্ট কিছু জিনিস দেখে নিই। আমি একটু লিখতেছি, তোমরা বাকিরা সবাই জয়েন করো এবং প্রত্যেককে ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে লেখো ডান। আমরা দেখবো যে আজকে কিভাবে জমায়ে ক্লাস করতে হয়। আমি একটু লিখি, তোমাদের বন্ধুরা আস্তে আস্তে আমি ছোট্ট কিছু জিনিস লিখে নিই। তো তো সবাই কি কোপাকুপির জন্য রেডি? তাহলে যদি রেডি থাকো কমেন্টে লিখে ফেলো উই আর রেডি, ইউ ক্যান স্টার্ট। তাহলে আমরা শুরু করে দেব। যে ধরো যে কোনো একটা বস্তু এখান থেকে শুরু করে বৃত্ত পথে ঘুরতেছে। তাহলে আমরা দেখতেছি যে এখানে ধরো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো, তাহলে এটা আমি ধরে নিলাম হলো জিরো অবস্থান। আমি এই বরাবর একটা চার কোণা দাগ দিয়ে দেই, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। হ্যাঁ, তাহলে এটার নাম হচ্ছে আমাদের 1 নম্বর অবস্থান, 2 নম্বর অবস্থান, 3 নম্বর অবস্থান, উপরের দিকটা 0 আর এইটা হচ্ছে আমাদের 4 নম্বর অবস্থান।
তো ভাইরা এবার তুমি একটা জিনিস চিন্তা করো যে এই যে বৃত্তপথে ঘোরা তার মানে এখানে যাত্রা শুরু করছিল কোথা থেকে? জিরো থেকে। তাহলে জিরো থেকে ঘুরে আবার জিরোতে আসা, এই একই বিন্দুতে ফিরে আসা, এই একই বিন্দুতে ফিরে আসাকে বলা হয় পর্যায়। তাহলে বলো পর্যায় কি? একই বিন্দুতে ফিরে আসা। বলো পর্যায় কি? একই বিন্দুতে ফিরে আসা। মনে রাখবে পর্যায় যা, কম্পন তা, ঘূর্ণন তা। কি কি সেম? বলো পর্যায়, কম্পন, ঘূর্ণন এগুলো একই কথা। এগুলো দ্বারা কি বোঝায়? একই বিন্দুতে ফিরে আসা। তার মানে সে এই বিন্দু থেকে যাত্রা শুরু করছিল, আবার পুনরায় এখানে যে ফিরে আসলো, এটাকে আমরা বলবো হচ্ছে এক পর্যায়। আমি আবার বলতেছি এক পর্যায়। তোমরা তো বিন্দুর নামকরণগুলো করতে পারবে। এই যে আমি 4 ভাগ করছি, এটা হলো 0 অবস্থান, 1 অবস্থান, 2 নম্বর অবস্থান, 3 নম্বর অবস্থান, 4 নম্বর অবস্থান। এবার তুমি একটা জিনিস চিন্তা করো যে এই যে একই বিন্দুতে ফিরে আসার যে সময়, তার নাম হলো পর্যায়কাল। একই বিন্দুতে ফিরে আসার যে সময়, তার নাম কি? বলো পর্যায়কাল। তার মানে একই বিন্দুতে ফিরে আসা মানে কি? এখান থেকে যাত্রা শুরু করছে, পুনরায় এখানে ফিরে আসার যে সময়, তাহলে এখান থেকে শুরু করে এই যে পুরোটা যে সময়, এটাকে আমরা কি বলবো বলতো দেখি? পর্যায়কাল। তার মানে এখান থেকে শুরু করে আবার যদি এখানে ফিরে আসে, এই সময়টাকে বলবো পর্যায়কাল। তাহলে এখান থেকে ঘুরে পুরোটা হলো পর্যায়কাল। পর্যায়কালকে আমরা প্রকাশ করি হচ্ছে টি দ্বারা। তাহলে বলো তো দেখি, পুরোটা হচ্ছে টি, তাহলে এখান থেকে ঘুরে এখানে আসার সময়টা কত হবে? তাহলে এই দূরত্বটা কি? পুরো দূরত্বের অর্ধেক। তাহলে সময়টাও কি হবে? অর্ধেক হবে। তাহলে পুরোটা যদি টি হয়, তাহলে এই অর্ধেক, এই পর্যন্ত সময়টা কত হবে? t/2 হবে, তাই না? তাহলে তুমি খেয়াল করো t/2 হবে, এবং এইটা হচ্ছে t/2, এটা কি? তার অর্ধেক। তাহলে এখান থেকে এই ডিসটেন্সের সময়টা কত হবে? তাহলে এই সময়টা হবে t/2 এর অর্ধেক, তাহলে সেটা হচ্ছে t/4। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে কোনো দুইটা বিন্দু, এখান থেকে এই বিন্দু, এই সময়ের পার্থক্য হচ্ছে t/4, এখান থেকে এই বিন্দু, এই সময়ের পার্থক্য কত? t/4। মানে যে কোনো দুইটা বিন্দু সময়ের পার্থক্য কত? t/4, যেখানে টিটা কি? পর্যায়কাল। এবার আমরা আরেকটা জিনিস শিখি যে একই বিন্দুতে ফিরে আসার যে দূরত্ব, আমি আবার বলতেছি, একই বিন্দুতে ফিরে আসার যে দূরত্ব, তার নাম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা? ল্যামডা দ্বারা। তাহলে দেখো সে যাত্রা শুরু করছিল কোন অবস্থানে? জিরো অবস্থানে। তাহলে জিরো অবস্থান থেকে শুরু করে আবার জিরোতে ফিরে আসা, এই যে দূরত্ব, এটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা? ল্যামডা দ্বারা। তাহলে মানে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এখান থেকে শুরু করে ঘুরে পুরো দূরত্বটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা। তাহলে খেয়াল করো, এখান থেকে ঘুরে পুরোটা যদি ল্যামডা হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে? λ/2। তাহলে বলো তো দেখি, এখান থেকে এই পর্যন্ত কত হবে? λ/4। তাহলে আমরা দেখলাম এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে, তাহলে এই জায়গায় আমরা একটু লিখি, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে s হচ্ছে λ/4। তার মানে পরপর দুইটা বিন্দু, এই ডিসটেন্সটা λ/4। অনুরূপভাবে এই বিন্দু আর এই বিন্দু λ/4। দেখো এই বিন্দু আর এই বিন্দু λ/4। এবার আমরা যে কাজটা করব, দেখো যদি কোথাও লেখা থাকে পথ পার্থক্য, তাহলে বুঝবা সেখানে আসলে দূরত্ব বের করতে বলছে। আর দশা মানে খাঁটি বাংলায় আমরা যেটাকে বলি হলো কোণ। খেয়াল করো, দশা মানে কি? কোণ। দশা মানে কোণ। তাহলে দশা পার্থক্য মানে কিসের পার্থক্য? কোণের পার্থক্য। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো তো দেখি, এখান থেকে একটা বিন্দু ঘুরে যদি এখানে আসে, এখান থেকে একটা বিন্দু ঘুরে যদি এখানে আসে, তাহলে কেন্দ্রে কত কোণ তৈরি হয়? একটু আমাকে কমেন্টে জানাও যে এখান থেকে একটা বিন্দু ঘুরে যদি এখানে আসে, তাহলে কেন্দ্রে কত কোণ তৈরি হয়? আমাকে একটু কমেন্টে জানাও। তো কোপাকুপি আস্তে আস্তে শুরু হবে, টেনশন নিও না। এমন কোপ আজকে দেব যা কখনো ভাবতেও পারো নাই, চিন্তাও করতে পারবে না যে আজকের অঙ্কগুলো কতটুকু সহজ হইতে পারে। ইউ কান্ট ইমাজিন, ইউ নেভার ইমাজিন। তো যারা এখন ক্লাসটা শেয়ার করো নাই, ক্লাসটা শেয়ার করে দাও। আর যে যে বন্ধুরা ক্লাসটা দেখতে চায় বলে তুমি মনে করো, তাদেরকে একটু কমেন্টে মেনশন করে দাও, আজকে অনলি কোপাকুপি ইজ রিয়েল। তো আমাকে একটু বলো, হ্যাঁ
সবার উত্তর সঠিক। তাহলে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি হবে। তাহলে এখানে কোণ তৈরি হবে 360 ডিগ্রি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো দেখি, এখান থেকে ঘুরে এই জায়গায় আসার যে দূরত্ব, একবার মানে একই বিন্দুতে আসার যে দূরত্ব, সেটাকে আমরা কি বলছিলাম? ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য বলছিলাম। তাহলে আমরা দেখতেছি যে একবার ঘোরার যে দূরত্ব সেটা হচ্ছে ল্যামডা, একবার ঘোরার যে সময় সেই সময়টা হচ্ছে টি, আর একবার ঘুরলে কেন্দ্রে যে কোণ তৈরি হয় সেই জিনিসটা হচ্ছে 2 পাই, তাই না? তার মানে এইগুলাকে আমরা বলতে পারি সমতুল্য রাশি। তাহলে এইটা হলো সমতুল্য রাশি, কিন্তু তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। ল্যামডাটা হচ্ছে দূরত্ব, টিটা হচ্ছে সময়, আর 2 পাইটা হচ্ছে কোণ। এবং সবগুলাই কয় ঘূর্ণনের বা কয় কম্পনের? এক কম্পনের। এক কম্পনের দূরত্ব ল্যামডা, এক কম্পনের সময় বড় হাতের টি, আর এক কম্পনের ঘূর্ণনে কত কোণ তৈরি হয়? 360 ডিগ্রি বা 2 পাই। তাহলে খেয়াল করো, পুরোটা যদি 2 পাই হয় তাহলে এখান থেকে এইটা কত কোণ তৈরি করলো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কত? পাই বাই 2। তার মানে এই বিন্দু থেকে এই বিন্দু হচ্ছে আমার উৎপন্ন কোণ সিগমা, এটা সমান কত? পাই ডিভাইডেড বাই 2। তাহলে আমরা দেখলাম এখান থেকে পর পর দুইটা বিন্দু, এটাকে আমি টি বাই 4 বলতে পারি, ল্যামডা বাই 4 বলতে পারি, আবার পাই বাই 2 ও বলতে পারি। এবার খেলা কেবল শুরু। আমি এটাকে একটু সামনের দিকে আগাই। এই যে এই উপরের অংশটাকে আমি এই বরাবর রিপ্লেস করি, এই নিচের অংশটাকে আমি এই বরাবর রিপ্লেস করি। আবার আমি কি করতে পারি, এত বড় করে আসবো না, তাহলে আমরা কম দেখাইতে পারবো। দেখো, তাহলে এইটা এই বরাবর রিপ্লেস করি। তাহলে এই যে নিচের অংশটাকে আমরা এই বরাবর রিপ্লেস করি। তাহলে আমরা আরো বেশ কয়েকটা জিনিস আমরা এখানে দেখাইতে পারবো। দেখো ভাইয়া, আমরা এবার অবস্থান দেই। প্রথম অবস্থান কত ছিল? খেয়াল করো, প্রথম অবস্থান কত ছিল? 0 0। নাম্বারিং করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, নাম্বারিং করা ইম্পর্টেন্ট। এটা কত? 1 2 3 4 5 6 7 8। তাহলে খেলা শুরু। দেখো ভাইয়া, তোমাকে যদি বলে, আমরা জানি এখান থেকে এই পর্যন্ত কত, সময়টা হচ্ছে টি বাই 4, আর হচ্ছে দূরত্বটা কত? ল্যামডা বাই 4, আর উৎপন্ন কোণটা কত? পাই বাই 2। তার মানে 0 থেকে 1, 1 এর জন্য হচ্ছে টি বাই 4, ল্যামডা বাই 4, পাই বাই 2। তাহলে আমি যদি বলি এখান থেকে শুরু করে এই বিন্দু, তাহলে এটা কয় নম্বর? 3 নম্বর। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব কোনটা? ল্যামডা বাই 4। কত পর্যন্ত গেছে? 3। তাহলে এই দূরত্বটা হচ্ছে 3 ল্যামডা ডিভাইডেড বাই 4। তাহলে আমি যদি বলি এখান থেকে এই পর্যন্ত সময়, হ্যাঁ, তাহলে কততে গেছে? 3 এ গেছে। তাহলে आंसर কত হবে? এই সময়টা, সময়ের জন্য কত? t বাই 4। তাহলে আমার आंसरটা হবে 3t বাই 4। তাহলে আমি যদি বলি যে এই বিন্দু থেকে এই বিন্দুর দশা পার্থক্য, তাহলে দশা পার্থক্য, তাহলে দশা পার্থক্য 1 এর জন্য তুমি কত পাইছো? 1 এর জন্য কত পাইছো? পাই বাই 2। তাহলে গেছে কত পর্যন্ত? 3 পর্যন্ত। তাহলে आंसरটা কত হবে? 3 পাই ডিভাইডেড বাই 2। আমাকে একটু কমেন্ট করে বলো কোপায় দিতে পারছো কিনা। যদি কোপায় দিতে পারো তাহলে আমাকে একটু आंसर বলো। তা আমি 0 থেকে 5 পর্যন্ত বের করতে যাচ্ছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত বের করতে চাচ্ছি। তাহলে আমাদের এই যে এখান থেকে শুরু করে এই যে পুরো দূরত্বটা, এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কত হবে? তাহলে দূরত্ব কত হবে, সময় কত হবে, তারপরে হচ্ছে আমাদের দশা পার্থক্য কত হবে, দশা পার্থক্য কত হবে। সময় কত, দূরত্ব কত, দশা পার্থক্য কত। তাহলে একটু সবাই কমেন্টে লেখো, ঘুমায় কমেন্টে লেখো। তাহলে এখানে 0 থেকে শুরু করে কততে আসছে? 5। 0 থেকে শুরুতে কততে আসছে? 5। তাহলে आंसर কত হবে আমাকে একটু কমেন্টে জানাও।
আজকে খেলা হবে। ইয়েস, আনসার আসা শুরু করছে। ভুল হওয়ার কোনো চান্স নাই। তাহলে দূরত্ব হচ্ছে, যেহেতু 5 পর্যন্ত আসছে, 5 ল্যামডা বাই 4। সময় হবে কত? সময়টা হবে t বাই 4 দিয়ে, তাহলে 5t ডিভাইডেড বাই 4। আর দশা পার্থক্য হবে কি দিয়ে? পাই বাই 2 দিয়ে। তাহলে आंसर হবে 5 পাই ডিভাইডেড বাই 2। মানে যত পর্যন্ত যাবে, এখানে 5 পর্যন্ত যাবে, তাহলে 5t বাই 4, 5 ল্যামডা বাই 4, 5 পাই বাই 2। যেমন আমি যদি বলি এটা কত হবে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে কত পর্যন্ত গেছে? 4 পর্যন্ত গেছে। তাহলে 4 পর্যন্ত গেলে आंसर কত হবে? তাহলে সময়টা হবে 4t বাই 4, দূরত্বটা হবে 4 ল্যামডা বাই 4, এবং কোণটা হবে, দশা পার্থক্যটা হবে 4 পাই ডিভাইডেড বাই 2। আশা করি এখন তোমরা সবাই বুঝতে পারছো। এবার দেখো ভাইয়া, তোমাকে যদি বলে এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু, তাহলে এটা কয় নম্বর অবস্থান ছিল? 1 নম্বর। আর এটা কয় নম্বর? 5 নম্বর। এবার কিন্তু আমি শূন্য থেকে শুরু করতেছি না, কত থেকে শুরু করতেছি? 1 থেকে শুরু করতেছি। তাহলে এই যে 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। তাহলে আমাদের आंसर কত হবে? 4। এই জায়গায় যেহেতু 4 পাইছি, তাহলে সময়টা হবে, তাহলে সময় হলো 4t বাই 4। দূরত্ব হবে কত? দূরত্ব হবে এই জায়গায় 4 ল্যামডা বাই 4, 4 ল্যামডা বাই 4। এবং এরপরে আমাদের যে জিনিসটা আছে, দশা পার্থক্য, তাহলে কত হবে? তাহলে দশা পার্থক্য হবে এই জায়গায় এখান থেকে এই পর্যন্ত, তাহলে 4, 1 এর জন্য কত? পাই বাই 2, তাহলে 4 পাই বাই 2। এবার ভাইয়া দেখো, এবার আমরা আরেকটা জিনিস খেয়াল করি। বলো তো দেখি, এখানে এই বিন্দুটা ঘুরে ঘুরে এখানে আসা, এই বিন্দুটা ঘুরে ঘুরে এখানে আসা, হ্যাঁ, এটার অর্থ কি? তাহলে এই যে 0 আর 4 কি কথা? একই কথা না? তার মানে এখানে 0 যে কোণ তৈরি করবে, 4 ও কি কোণ তৈরি করবে? একই কোণ তৈরি করবে। অনুরূপভাবে 4 এর পর এটা কত হবে? 5, 6, 7, 8। তাহলে 8 আর 0 কত? কি কথা? একই কথা, তাই না? আবার যদি চিন্তা করি যে হচ্ছে এটা 8 হলে 9, 10, 11, 12, খেয়াল করো, তাহলে এগুলো কি কথা? তাহলে আমরা দেখতেছি যে 4, 8, 12, 16, 0 এই অবস্থা, আর 0 অবস্থান কি অবস্থান? একই অবস্থান। তাহলে আমরা প্রতি 4 পর পর চিন্তা করতে পারি 0 থেকে শুরু হয়। বল, চিন্তা করা যায় কি যায় না? 5 নম্বরে আসা মানে কত? 5 নম্বরে আসা মানেও 1 নম্বরে আসা, কারণ 5 নম্বরে আসলেও 90 ডিগ্রি কোণ তৈরি হয়, 1 নম্বরে আসলেও কত কোণ তৈরি হয়? 90 ডিগ্রি কোণ তৈরি হয়। তার মানে আমি বুঝলাম যে প্রতি 4 পর পর আসলে শূন্যতে আসে। ক্লিয়ার? প্রতি 4 পর পর কোথায় আসে? শূন্যতে আসে। তাহলে এখানে 4 আসছে, তার মানে এটা 0। তাহলে যদি বলা হয় যে এইখানে দশা পার্থক্য কত, এইটা যেমন 5 পাই বাই 2 এটা সত্য, আবার একই সাথে এটা কয় ঘর গেল? এটা 4 কে আমি কত চিন্তা করতে পারি? 4 হলো 0, 5 হলো 1, তাহলে আমাদের आंसर হবে 1 পাই বাই 2। অনুরূপভাবে আমি যদি এইটার কথা চিন্তা করি, এইটা যেমন একদিকে आंसर 7 পাই বাই 2, মানে এখান থেকে এই পর্যন্ত 7 পাই বাই 2 যেমন সত্য, আবার কততে 0 হয়ে গেছে? 4 এ 0 হয়ে গেছে, তাহলে এটা হলো 0, 1, 2, 3। তাহলে এই জায়গায় আরেকটা উত্তর কত হবে? 3 পাই বাই 2। আর আমাদের যখন কোণের মানটা এই যে 3 পাই বাই 2 অর্থাৎ 0 থেকে 2 পাই এর মধ্যে হয়, কোণের মান তো কখনো 0 থেকে 2 পাই এর বেশি আসলে হবে না, এই মানটা হচ্ছে আমাদের একদম প্রকৃত মান বা মুখ্য মান। যদি বুঝতে সমস্যা হয় একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এবার আরেকটা অস্থির খেলা আছে। দেখো অস্থির খেলাটা কোথায়?
এবার বলো তো দেখি এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত? 0 থেকে 0 অথবা 0 থেকে 4, এই দূরত্বটা কত বলো? ল্যামডা। এই সময়টা কত? এই ল্যামডা। আর দশাটা কত? দশাটা হচ্ছে আমাদের 2 পাই। কোথায় থেকে কোনটা? এখান থেকে শুরু করে এইটা। তাহলে আমরা দেখলাম তাহলে ল্যামডাটা হচ্ছে আমাদের পথ পার্থক্য। তাহলে আমরা দেখলাম যখন পথ পার্থক্য, খেয়াল করো, যখন দশা পার্থক্য 2 পাই তখন পথ পার্থক্য হলো ল্যামডা। দেখো দশা পার্থক্য যখন 2 পাই, পথ পার্থক্য তখন ল্যামডা। তাহলে দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্কটা কি হবে? দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক হবে দশা পার্থক্য ডিভাইডেড বাই পথ পার্থক্য ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা। তার মানে দ ডিভাইডেড বাই প ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। দ ফর দশা পার্থক্য, প ফর পথ পার্থক্য। এবার আমরা সমরাশি কি বুঝছি? ল্যামডা থাকলে কত বসাবো? 2 পাই বসাবো। ল্যামডা থাকলে 2 পাই বসাবো। এবং আমরা আরেকটা জিনিস কি শিখছি? উৎপন্ন কোণের মান কখনোই 2 পাই এর বেশি হবে না। কারণ 2 পাই হওয়ার পর 360 হওয়ার পর আবার কিন্তু 0 থেকে শুরু করবে। তাহলে আমরা বুঝলাম দশা পার্থক্যের মান কখনোই 360 এর বেশি হইতে পারে না। তাহলে সবাই লিখে নাও, দশা পার্থক্যের মান কখনো 360 ডিগ্রির বেশি বা 2 পাই এর বেশি হবে না। তাহলে দশা পার্থক্য 2 পাই এর বেশি হবে না। তাহলে যদি কখনো 2 পাই এর বেশি পাই তাহলে কি করব? 2 পাই এর বেশি হলে উত্তর হবে দশা মাইনাস কাছাকাছি জোর পাই। আমি এটা বুঝাই দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তো দশা পার্থক্য তো 2 পাই এর বেশি হইতে পারে না। তো যখন 2 পাই এর বেশি হবে তখন আমরা কি করব? দশা থেকে কাছাকাছি জোর পাই বাদ দিয়ে দেব। তো আমাদের ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেন হচ্ছে দশা পথ পার্থক্য 5 ল্যামডা ডিভাইডেড বাই 4, দশা পার্থক্য কত? এত সূত্র চিন্তা করার দরকার নাই। আমরা একটু আগে লিখছিলাম ল্যামডা এর সমতুল্য রাশি টি, এর সমতুল্য রাশি হলো 2 পাই। তাহলে দেখো দশা পার্থক্য বের করতে বলছে, মানে কি বের করতে বলছে? কোণ বের করতে বলছে। তাহলে এখন আমাকে বলো তো দেখি কোণের ক্ষেত্রে ল্যামডা এর সমতুল্য রাশি কত? 2 পাই। তাহলে 5 ইনটু 2 পাই, ল্যামডার জায়গায় 2 পাই বসাইলাম, টি থাকলেও 2 পাই বসাইতাম, ডিভাইডেড বাই 4। তার মানে আমাদের आंसर কত হবে? আমাদের आंसर হবে 10 পাই বাই 4। তাহলে এটা আসলে 2.5 পাই। তাহলে বলো তো দেখি যে মানটা পেলাম এটা কি 2 পাই এর বেশি না কম? কথা বলো। তাহলে আমরা এখানে যে মানটা পেলাম এটা কি 2 পাই এর বেশি না কম? 2 পাই এর বেশি। তাহলে 2 পাই এর বেশি হলে কি করতে হবে? কাছাকাছি জোর পাই বাদ দিতে হবে। জোর পাই বলতে কেমন কেমন পাই বুঝি? 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, 10 পাই, এগুলা। যেমন তোমার आंसर আসছে 19 পাই, 19 পাই আসছে তোমার উত্তর। এখন 19 পাইয়ের কাছাকাছি জোর পাই কত? 19 পাইয়ের কাছাকাছি জোর পাই হচ্ছে 18 পাই। তা তুমি তখন এখান থেকে কত পাই বাদ দিবা? 18 পাই বাদ দিবা। যেমন তোমার आंसर আসছে 17 পাই বাই 4। খেয়াল করো 17 পাই বাই 4 মানে কত? 4 পয়েন্ট সামথিং পাই। এখন এই জায়গায় বা 4.25 পাই। তাহলে 4.25 পাই এর কাছাকাছি জোর পাই কত? 4 পাই। তাহলে এখান থেকে তুমি কত পাই বাদ দিবা? 4 পাই। তাহলে আমাকে বলো এখন 2.5 পাই এর কাছাকাছি জোর সংখ্যার পাই কত? 2 পাই। তাহলে তুমি এখান থেকে 2 পাই বাদ দিবা। তাহলে आंसर হবে 0.5 পাই। আশা করি তোমরা বুঝতে পারছো। আর বুঝলে বলো উপায় দিছি। আমি তোমাকে আরেকটা কোশ্চেন দেব। কোশ্চেন QUES, এই যে কোশ্চেন। পথ পার্থক্য হচ্ছে পথ
পার্থক্য 10 ল্যামডা ডিভাইডেড বাই 2, না এটা না, 10 ল্যামডা ডিভাইডেড বাই 4, তাহলে দশা পার্থক্য কত? তোমরা একটু এটার উত্তর আমাকে কমেন্টে জানাও। তাহলে দশা পার্থক্য ইকুয়াল টু হোয়াট, এটার आंसर কত হবে আমাকে একটু কমেন্টে জানাও। তাহলে ল্যামডা এর সমতুল্য রাশি কত ছিল? 2 পাই। তাহলে ল্যামডার জায়গায় 2 পাই বসায়া আমাকে উত্তর বলো যে এখানে आंसरটা কত হবে। আমি প্রত্যেককের आंसर দেখতে চাই। খেলা কেবল শুরু। এবার আমি একটা অস্থির মেথড নিয়ে আসবো। তো এবারের ফর্মুলাটার নাম হচ্ছে দে কুপিয়ে ফর্মুলা। সবাই কমেন্টে লেখ বেটা দে কুপিয়ে ফর্মুলা। আর দে কুপিয়ে ফর্মুলা এটা ফিজিক্সে কে নিয়ে আসছে? তুই নিজে আমাকে বলতে পারোস। খেলা হবে। তাহলে দে কুপিয়ে ফর্মুলাটা কি? দে কুপিয়ে ফর্মুলাটা হচ্ছে v প্লাস মাইনাস a ইকুয়াল টু রুট ওভার et ডিভাইডেড বাই রো, হ্যাঁ, ইকুয়াল টু f ল্যামডা। তো এই ফর্মুলাটার নাম হচ্ছে দে কুপিয়ে ফর্মুলা। এটা ফিজিক্স কোন ফিজিক্স বইয়ে পাবি? এটা শুধুমাত্র রোকন ভাইয়ের ফিজিক্স বইয়ে পাবি। এটা এমন একটা ফর্মুলা যেটা দিয়ে তরঙ্গের 40% অঙ্ক তুই একদম কোপ দিয়ে দিতে পারবি। এটা হচ্ছে সেই দে কুপিয়ে ফর্মুলা। তো দেখি আগের অঙ্কের উত্তর কে কে করছো। ওয়াও গ্রেট। আমি এখন পর্যন্ত একটা आंसर পাই নাই, মনে হয় 70-80টা উত্তর পাইছি এবং 70-80টা উত্তরের মধ্যে প্রত্যেকটা উত্তর কারেক্ট। এই কারণে তোমাদের সকলকে কংগ্রেচুলেশন। শুধুমাত্র একটা आंसर 50% কারেক্ট। সেটা হচ্ছে যে আরবি হিন্দি লেখা চাইনিজ লেখা 5 পাই হবে না। 5 পাই যেহেতু 2 পাই এর বেশি, তাহলে আমাকে কি করতে হবে? কাছাকাছি জোর পাই বাদ দিতে হবে। 5 পাই এর কাছাকাছি জোর পাই কত? 4 পাই। তাহলে 5 পাই মাইনাস 4 পাই সমান হচ্ছে পাই। এখানে প্রায় 100 প্লাস आंसर আসছে। 100টাই সবগুলো आंसर কারেক্ট এক্সেপ্ট এটা, এটাও কারেক্ট ছিল। তোমাদের সকলকেই অভিনন্দন, টেক মাই লাভ। তো এবার আমরা খেলবো দে কুপিয়ে ফর্মুলা দিয়ে। তবে এখনো যারা ক্লাসটা শেয়ার করো নাই, ক্লাসটা শেয়ার করো। শেয়ার করে কমেন্টে লেখো ডান ভাই শেয়ার করছি। ক্লাস শেয়ার না করলে তোমার এই ক্লাসে থাকার নৈতিক কোনো অধিকার নাই, তুমি চলে যেতে পারো।
তো বাচ্চারা এবার আমরা একটা সিম্পল জিনিস চিন্তা করি, এই যে শব্দগুলা তৈরি করতেছি, এই যে তুমি আমার কথা শুনতেছো, এই কথাটা কে উচ্চারণ করতেছে? আমি উচ্চারণ করতেছি। তাহলে আমি কে? আমি হচ্ছি উৎস। আর এই শব্দ সঞ্চালিত হচ্ছে কার মাধ্যমে? কার মধ্য দিয়ে? বায়ুর মধ্য দিয়ে। তার মানে এখানে বায়ুকে, বায়ু হচ্ছে মাধ্যম। একটা জিনিস মনে রাখবে, তরঙ্গের বেগ হয় মাধ্যমে। আমি আবারও বলতেছি, বেগ হয় কার? মাধ্যমে। বলো, বেগ হয় কার? আমার সাথে সাথে বলো, মাধ্যমের। প্রত্যেককে বলো। আর এই যে আমি কথা বলতেছি, এই আমার তাহলে কি পাওয়া যাবে? আমার হলো কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক হয় কার? উৎসের। বেগ হয় কার? মাধ্যমের। সবাই কমেন্টে লেখো, বেগ হয় মাধ্যমের, কম্পাঙ্ক হয় উৎসের বা সুরশলাকার। তাহলে কম্পাঙ্ক হয় সুরশলাকার, বেগ হয় মাধ্যমের। কম্পাঙ্ক হয় সুরশলাকার, বেগ হয় মাধ্যমের। তাহলে একটা জিনিস চিন্তা করো, তাহলে যদি মাধ্যম সেম হয় তাহলে বেগ সেম হবে। সুরশলাকা সেম হলে, সুরশলাকা একই হলে কম্পাঙ্ক একই হবে। রেডি? যে যদি মাধ্যম একই হয় তাহলে বেগ একই হবে, কারণ মাধ্যমের হয় বেগ। আর যদি সুরশলাকা একই হয় তার মানে উৎস একই, তার মানে সেখানে কম্পাঙ্ক একই হবে। তাহলে দেখো, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, যেটা তোমাদের প্রায় এমসিকিউ তে আসে, যে একই সুরশলাকা। তাহলে যেহেতু এখানে সুরশলাকা একই, তার মানে এখানে কম্পাঙ্ক একই। তাহলে আমরা এখানে বুঝলাম কম্পাঙ্ক একই। দুটি ভিন্ন মাধ্যম, দুটি ভিন্ন মাধ্যম, তাহলে মাধ্যম ভিন্ন, তাহলে বেগ ভিন্ন। তার মানে এখানে ভি ভিন্ন ভিন্ন। খেয়াল করো, এখন তাহলে আমরা এখানে কি পাইলাম? এফ একই, খেয়াল করো, তারপরে হচ্ছে ভি ভিন্ন। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এখানে কোনটা একই? এফ একই, এফ একই, তাহলে এটা সমান হবে ভি ডিভাইডেড বাই ল্যামডা। দেখো, এফ কে কি রাখতে হবে? একই, সেম রাখতে হবে। ভি কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, কারণ ভি ভিন্ন ভিন্ন। দুটা ভিন্ন মাধ্যমে শব্দায়িত করছি মানে কি? একবার বায়ুতে শব্দায়িত করছি, একবার পানিতে শব্দায়িত করছি। ব্যাপারটা হলো এরকম, একটা সুরশলাকাকে একবার বায়ুতে আরেকবার পানিতে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যে ধরো এফ এর মান 2, এটা আগে ছিল 10 এবং ল্যামডা ছিল 5। এখন এফ এর মান কি রাখতে হবে? 2 রাখতে হবে। কিন্তু ভি এর মান কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে 15 হয়ে গেছে, তাহলে বা 20 হয়ে গেছে। তাহলে আমাকে ল্যামডার মান কি 5 থাকলে কি এটা 2 হবে? হবে না। তাহলে আমার এখানে কি করতে হবে? ল্যামডাকেও চেঞ্জ করতে হবে। তাহলে আমি এখানে ল্যামডাকে চেঞ্জ করে যদি 10 করি, তাহলে এখনো আমার এফ এর মান হবে 2। তার মানে আমরা দেখলাম, যদি একটা কনস্ট্যান্ট থাকে, একটা ভিন্ন ভিন্ন হয়, বাকিটা ল্যামডা অবশ্যই ভিন্ন ভিন্ন হবে। তাহলে তুমি সবসময় মনে রাখবা, ল্যামডা সবসময় ভিন্ন ভিন্ন হওয়ার মধ্যেই থাকবে। ল্যামডা ভিন্ন ভিন্ন হওয়ার মধ্যেই থাকবে। তাহলে দুটি ভিন্ন সুরশলাকা একই মাধ্যমে, তাহলে এখানে যেহেতু সুরশলাকা ভিন্ন, তার মানে এখানে এফ ভিন্ন, কারণ কম্পাঙ্ক হয় উৎসের। আর একই মাধ্যম, তার মানে কি একই হবে? মাধ্যমের কি পাওয়া যায়? বেগ। তার মানে এখানে বেগ একই। তাহলে আমরা এখানে কি পাইলাম? এখানে আমরা পাইলাম বেগ একই, এফ ভিন্ন, এবং যেহেতু একটা একই আরেকটা ভিন্ন, ল্যামডা অলওয়েজ ভিন্ন হওয়ার মধ্যেই থাকবে, ল্যামডা ভিন্ন ভিন্ন হবে। তো আমাকে একটু বলো যে তোমরা এই বেসিকটুকু বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো, তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে দ্বিঘূপীয় ফর্মুলায়। আর দ্বিঘূপীয় ফর্মুলায় তুমি একটা জিনিস মনে রাখবে, যে বেগ শব্দ বা তরঙ্গ এটা সব সময় সমবেগে চলে। তোমাদের সবচেয়ে সুন্দর সুন্দর বন্ধু বান্ধবীগুলোকে একটু কমেন্টে মেনশন করো, তারাও আসুক। আমাদের কোপ কিন্তু এখন শুরু হয়ে যাবে, কোপ এখন শুরু হবে। ওয়াও, গ্রেট। তাহলে আমরা এই জিনিসটা বুঝছি।
কুপিয়ে ফর্মুলা দিয়ে দেখো আমরা কি কি জিনিস আলোচনা করতে পারি। আমরা প্রথমে আলোচনা করতে পারি শব্দের বেগের উপর নিয়ামকের প্রভাব, মানে শব্দের বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কি কি কারণে শব্দের বেগ চেঞ্জ হতে পারে। শব্দের বেগের উপর নিয়ামক, এটা একটু আলোচনা করি। দেখো দে কুপিয়ে ফর্মুলাটা দিয়ে এখানে ভি দ্বারা কি বুঝাইছে, ভি দ্বারা বুঝাইছে হচ্ছে শব্দের বেগ। দেখো এ দ্বারা কি বুঝাইছে, বায়ু প্রবাহ, বায়ু প্রবাহের বেগ, এয়ারের বেগ। এখানে ই দ্বারা কি বুঝাইছে, ই হচ্ছে মাধ্যমের স্থিতিস্থাপকতার গুণাঙ্ক। দেখা যায় উপরেরটা ওসমান ভাই, ওই ছবিতে তো দেখা যায় না। হ্যাঁ দেখা যায় না, লেখা বোঝে না ছবিতে। আচ্ছা, মাধ্যমের স্থিতিস্থাপকতার গুণাঙ্ক। আর এখানে টি দ্বারা কি বুঝাইছে, টি ফর তাপমাত্রা। রো দ্বারা কি বুঝাইছে, রো হচ্ছে মাধ্যমের ঘনত্ব, এর সবাই জানো তোমরা, মাধ্যমের ঘনত্ব। আর এফ তো কম্পাঙ্ক, ল্যামডাটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। আমাদের ফার্স্ট লজিক, যা নাই তার উপর নির্ভর করে না। তাহলে বলো তো দেখি, এই যে আমাদের দে কুপিয়ে ফর্মুলায় চাপ বলতে কোনো কিছু আছে না নাই, আমাকে বলো। চাপ বলতে এখানে কি কোনো কিছু আছে? আমাদের দে কুপিয়ে ফর্মুলায় পি এর উপস্থিতি আছে না নাই? তাহলে এখানে দে কুপিয়ে ফর্মুলায় পি এর উপস্থিতি নাই, আর যা নাই তার উপর নির্ভর করে না। তার মানে শব্দের বেগ চাপের উপর নির্ভর করে না, চাপের উপর নির্ভর করে না। তাহলে এখন আবার প্রশ্ন, তাহলে কার কার উপর নির্ভর করে? যা যা আছে তার উপর নির্ভর করে। তাহলে শব্দের বেগ নির্ভর করবে কার কার উপরে? বায়ু প্রবাহের উপরে, স্থিতিস্থাপকতার গুণাঙ্কের উপরে, তাপমাত্রার উপরে, এই জায়গায় মাধ্যমের ঘনত্বের উপরে, এই কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। তাহলে আমরা প্রথমে একটু তাপমাত্রার ইফেক্টটা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা দেখি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো v is proportion root over t, শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। আর এ যদি কখনো বায়ু প্রবাহ আসে, তাহলে এই পুরোটা মিলে হবে শব্দের বেগ, পুরোটা মিলে হবে শব্দের বেগ। তার মানে এটা সেম রাশি, একই রাশি। তাহলে v is proportion হচ্ছে root over t, এবং আমরা সবাই জানি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পেলে, তাহলে দেখো v আর t হলো সমানুপাতিক। তার মানে তাপমাত্রা বাড়ালে শব্দের বেগ কি হবে? বাড়বে। তাপমাত্রা বাড়ালে শব্দের বেগ বাড়বে। আর আমরা জানি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে শব্দের বেগ কত বাড়ে? 0.61 মিটার পার সেকেন্ড। সেখান থেকে আমরা লিখতে পারি vt ইকুয়াল টু, এই জায়গায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ হলো v0, আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে শব্দের বেগ বাড়বে 0.61। তাহলে এখন তাপমাত্রা কত? t ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে t ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে শব্দের বেগ বাড়বে 0.61 ইনটু t। তাহলে vt মানে t ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ হবে, এটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমি 0 থেকে কত তাপমাত্রা বাড়াইলাম? t। তাহলে t তাপমাত্রা বাড়ানোর জন্য শব্দের বেগ বাড়বে কত? 0.61 ইনটু t। তাহলে মোট শব্দের বেগ কত হবে? v0 প্লাস 0.61 ইনটু t। তো আমরা জানি v0 এর মান কত? 332 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে 30 ডিগ্রিতে শব্দের বেগ, 30 ডিগ্রিতে বেগ, তাহলে আমাদের आंसर কত হবে? তাহলে v30 সমান হবে 332 প্লাস 0.61 ইনটু t এর মান হচ্ছে 30। একদম পিচ্চি কালের অঙ্ক, এগুলো দেখানোর দরকার নাই। তো আমরা এবার একটা লজিক দিয়ে দেখো কিছু অঙ্ক আমরা কত সহজে করে ফেলতে পারি। কিছু সিম্পল লজিক শিখবো, দেখবা অঙ্ক কত সহজে হয়ে যায়। আমাদের ফার্স্ট প্রশ্ন যে তো আমাদের ফার্স্ট প্রশ্নটা দেখো, কোন তাপমাত্রায় শব্দের বেগ
0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগের কত গুণ? 3 গুণ। তাহলে একটু কোপানো শুরু করি, আসো দেখো যে আমাদের এখানে কি বের করতে হবে। আমাদের এখানে বের করতে হবে হচ্ছে তাপমাত্রাটা। আমরা যেটা বের করব তার উপরে রুট a স্কয়ার এগুলা কোনো কিছু রাখতে পারবো না। তাহলে আমাদের সম্পর্কটা কি? আমাদের সম্পর্কটা হচ্ছে v is proportion root t। তার মানে আমরা বের করব কোনটা? তাপমাত্রা। যেটা বের করব সেখানে রুট টু কোনো কিছু রাখবো না। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো? রুট টু is proportion v। তার মানে t is proportion কি হবে? v স্কয়ার। লজিকটা দেখো, লজিক দিয়ে তুমি কত সহজে অঙ্ক করতে পারো যে t is proportion কি? v স্কয়ার। এখন এই জায়গায় শব্দের বেগ হয়ে গেছে কয় গুণ? 3 গুণ। তাহলে এখানে বেগ হইছে 3 গুণ, তাহলে v এর উপর কি আছে? a স্কয়ার। তাহলে তাপমাত্রা হবে কয় গুণ? তাপমাত্রা হবে 3a স্কয়ার গুণ। তাহলে একটা জিনিস চিন্তা করো, তাহলে তাপমাত্রা হবে আগের তাপমাত্রার 3a স্কয়ার গুণ। এখন ধরো আমার বয়স এখন 5, এই এত কম কেন? আমার বয়স ধরে এখন 25। তাহলে আমার বয়স যদি 5 গুণ হয় তাহলে তখন আমার বয়স কত হবে? দোয়া করো যাতে ততদিন বেঁচে থাকি। তাহলে যদি 5 গুণ হয় তাহলে আমার বয়স হবে 125। তাহলে কত হবে এটা বের করার নিয়মটা কি? এটা বের করার নিয়ম হচ্ছে আগে যত ছিল, 25টা হলো আগে যত ছিল, ইনটু কত গুণ। তাহলে খেয়াল করো কত গুণের সাথে যদি আগে যত ছিল গুণ করে দেই, সবাই একটু এই জিনিসটা লিখে নাও। কত গুণের সাথে যদি আগে যত ছিল গুণ করে দেই তাহলে আমি পরে কত হবে এটা বের করতে পারবো। তো তোমার যদি প্রশ্ন হয় যে তাপমাত্রা হবে কত গুণ, তাহলে আনসার কিন্তু এখানেই শেষ, 9 গুণ। আর যদি বলে তাপমাত্রা কত হবে, তাহলে যত গুণ ইনটু আগে যত ছিল। তাহলে আগে কত ছিল? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 কেলভিন। তাহলে আনসার হবে 2457 কেলভিন। আর এটাকে সেন্টিগ্রেডে নিলে এটা আসবে, তোমরা বিয়োগ করে দেখিও, 2100 সামথিং ডিগ্রি সেন্টিগ্রেড। শেষ, অঙ্ক শেষ। যদি আমি এটা একটু চেঞ্জ করে দেই যে বললো কোন তাপমাত্রায় শব্দের বেগ? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগের দ্বিগুণ। যদি এরকম থাকতো তাহলে আমাদের লজিকটা কি আসতো? t is proportion v স্কয়ার। আমাদের এখানে v বেগ কয় গুণ হয়ে গেছে? দ্বিগুণ। তাহলে তাপমাত্রা কত গুণ হয়ে যাবে? 2a স্কয়ার গুণ। এখন কত গুণ? 2a স্কয়ার গুণ। এখন কত হবে বের করার নিয়মটা কি? কত গুণের সাথে আগে যত ছিল এটা গুণ করে দেব। আগে কত ছিল? 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইনটু 273 সমান হচ্ছে, এটা যা হয় 4 ইনটু 273 1092 কেলভিন সমান হচ্ছে 819 ডিগ্রি সেন্টিগ্রেড। অঙ্ক শেষ। তো আমাকে একটু বলো যে তোমরা পুরো অঙ্কটা বুঝতে পারছো কিনা? তাহলে আমরা তাপমাত্রার পার্থক্যের ব্যাপারটা একটু বুঝে গেছি। এবার আমাদের সেকেন্ড প্রবলেম। এসটিপি তে শব্দের বেগ, প্রবলেম 2। শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 2 অ্যাটমসফিয়ার চাপে শব্দের বেগ কত? কি ওসমান ভাই একটা কালি দেখতে পারেন না? শব্দের বেগ কত? তাহলে দেখো এখানে কিসের কিসের চেঞ্জ হইছে? লাগা কিসের কিসের চেঞ্জ হইছে? এসটিপি মানে কি? এসটিপি মানে হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর 1 অ্যাটমসফিয়ার চাপ। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 অ্যাটমসফিয়ার হয়ে গেল 2 অ্যাটমসফিয়ার। তাহলে এখানে পরিবর্তন হলো কার কার? পরিবর্তন হলো তাপমাত্রার আর পরিবর্তন হলো চাপের। কিন্তু আমরা জানি শব্দের বেগের উপর কার কোনো প্রভাব নাই? চাপের কোনো প্রভাব নাই। তাহলে যেহেতু চাপের কোনো প্রভাব নাই, তাহলে চাপের ব্যাপার স্যাপারটা 2 5 থেকে কেটে দিলাম। তাহলে এখন আমাকে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ বের করা লাগবে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ বের করা লাগবে। আর আমরা কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ বের করা শিখছি একটু আগে।
তো এই অঙ্কটা আমি একটু ভিন্ন ভাবে করাবো, অন্য আরেকটা প্রসেসে করাবো। সেটা হচ্ছে আমরা জানি v is proportion √t, তাহলে আমরা বলতে পারবো যে v0 বা v30 ডিভাইডেড বাই v0, 30 ডিগ্রিতে বেগ ডিভাইডেড বাই 0 ডিগ্রিতে বেগ ইকুয়াল টু √t30 ডিভাইডেড বাই t0। তো আমাদের v30 এটা আমরা বের করব, 0 ডিগ্রিতে বেগ আমরা জানি 332 ইকুয়াল টু t30 মানে হলো 273 প্লাস 30 এসআই এককে নিতে হবে, আর t0 মানে কত 273। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করলেই v30 বের করতে পারবো। তাহলে এইটা একটা প্রসেস। আর একটা ডিরেক্ট প্রসেস কি, vt ইকুয়াল টু v0 প্লাস 0.61 ইনটু t। যে যে ফর্মুলায় পারো অঙ্ক করো, সমস্যা নাই। আচ্ছা, আমাকে সবাই একটু কমেন্ট করে জানাতো দেখি, ভেজা বায়ু মানে যেখানে জলীয় বাষ্প বেশি আছে, ভেজা বায়ু মানে যেখানে জলীয় বাষ্প বেশি আছে, আর ভেজা আর আর্দ্র একই কথা। আর শুষ্ক বায়ু তার মানে যেখানে পানি কম আছে, জলীয় বাষ্প কম আছে। তাহলে আমাকে কমেন্ট করে জানাতো দেখি, ভেজা বায়ুর বা আর্দ্র বায়ুর ঘনত্ব বেশি না শুষ্ক বায়ুর ঘনত্ব বেশি? এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আর্দ্র বায়ুর ঘনত্ব বেশি না শুষ্ক বায়ুর ঘনত্ব বেশি? তো এবার আমরা দেখব শব্দের বেগের সাথে ঘনত্বর সম্পর্কটা কেমন। তাহলে v আর ρ এর সম্পর্ক এখান থেকে আমরা লিখতে পারতেছি v is proportion 1/√ρ। তাহলে আমরা দেখতেছি ঘনত্ব যদি বাড়ে শব্দের বেগ কি হয়ে যায়, কমে যায়, কারণ এটা ব্যস্তানুপাতিক। তাহলে ঘনত্ব বাড়লে শব্দের বেগ কমবে, ঘনত্ব বাড়লে শব্দের বেগ কমবে। তো আমাকে একটু কমেন্টে জানাও যে কোন বায়ুর ঘনত্ব বেশি। আপনি যান, সমস্যা নেই। এটা পানি তো এখন দিয়ে গেলেন, ভালো। হ্যাঁ, সবজি তো ওয়াও, গ্রেট রেসপন্স ফ্রম ইউ। তোমরা এখন পর্যন্ত যে যতগুলো উত্তর করছো, যে সবাই বলছো আর্দ্র বায়ুর ঘনত্ব বেশি, এবং অবিশ্বাস্য হলেও সত্য, তোমাদের সকলেরই আনসার ভুল। তোমরা যা উত্তর করছো সব ভুল, কারো আনসার সঠিক হয়নি। তাহলে এবার আমরা একটু বোঝার চেষ্টা করব যে কেন আর্দ্র বায়ুর ঘনত্ব বেশি, এই কনসেপ্টটা ভুল। দেখো বায়ুতে কি কি থাকে, বায়ুতে থাকে 78% নাইট্রোজেন, যার আণবিক ভর হচ্ছে 28, তাই না? আর 20% অক্সিজেন, যার আণবিক ভর হচ্ছে 32। আর ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন। তার মানে ভর যদি বেশি হয় ঘনত্ব কি হবে, বেশি হবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে এটা হচ্ছে আমাদের কোন বায়ু, এটা হলো আমাদের শুষ্ক বায়ু। এখন আর্দ্র বায়ু মানে কি? আর্দ্র বায়ু মানে হচ্ছে এই জায়গায় কিছু পানি না, কিন্তু পানির বাষ্প, জলীয় বাষ্প। তাহলে পানি, কিছু পানির অণু, তাহলে পানির অণুর আণবিক ভর কত, 18। তাহলে আর্দ্র বায়ুতে কোনটা বেশি থাকে? এই জলীয় বাষ্প বেশি থাকে, 18 বেশি থাকে। তাহলে এই 18 গিয়ে কাকে রিপ্লেস করে? হয় 32 কে রিপ্লেস করে, না হলে 28 কে রিপ্লেস করে। তাহলে একটা জিনিস চিন্তা করো তো দেখি, কম ভর গিয়ে যদি বেশি ভরকে রিপ্লেস করে তাহলে ভরটা কি হয়ে যাবে, কমে যাবে না? হ্যাঁ, ধরো তোমাদের প্রত্যেকের পকেটে আছে 100 টাকা। এখন তোমার ফ্যামিলি থেকে আমি তোমাকে সরাই নিয়ে আমি চলে গেলাম, আমার পকেটে আছে 2 টাকা। তাহলে তোমার ফ্যামিলির টোটাল টাকা কি হয়ে যাবে, কমে যাবে না? তে যার ভর 18 সে গিয়ে হয় নাইট্রোজেনকে সরাই দেবে, না হলে অক্সিজেনকে সরাই দেবে। তাহলে একটা জিনিস চিন্তা করো, কম ভর গিয়ে তখন বেশি ভরকে রিপ্লেস করে যাবে, করবে, তাহলে ভর কি হয়ে যাবে, কমে যাবে না? আর ভর যদি কমে যায় তাহলে ঘনত্বও কি হয়ে যাবে, কমে যাবে।
তার মানে আর্দ্র বায়ুর ঘনত্ব হবে কম, তাহলে আর্দ্র বায়ুর ঘনত্ব কম আর শুষ্ক বায়ু এটার ঘনত্ব হলো বেশি। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে এই জায়গায় তাহলে আর্দ্র বায়ুতে বেগ আর শুষ্ক বায়ুতে বেগ, আমরা জানি ঘনত্ব বেশি হলে শব্দের বেগ হয় কম, তাহলে যার ঘনত্ব কম সেখানে শব্দের বেগ বেশি, তাহলে ঘনত্ব কম কার? আর্দ্র বায়ু, তাই আর্দ্র বায়ুতে হবে শব্দের বেগ বেশি, শুষ্ক বায়ুতে হবে শব্দের বেগ কম। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তার মানে আমরা দেখলাম আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি, ভেজা বায়ুতে শব্দের বেগ বেশি। এখন তোমরা যারা নদীর পাড়ে থাকো বা নদীতে চলাফেরা আছে, সেই জায়গায় দেখবা যে নদীর এক পাড়ের কথা অপর পাড়ে শোনা যায়, মানে খুব স্পষ্ট শোনা যায়, ভালোভাবে শোনা যায়। কেন? কারণ ওই নদীর আশেপাশের অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, আর জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়াতে সেখানে আর্দ্র বায়ুর ঘনত্ব হচ্ছে কম, আর যেখানে আর্দ্র বায়ুর ঘনত্ব কম, যেখানে ঘনত্ব কম সেখানে শব্দের বেগ কি হয়? বেশি হয়। এই কারণে এক পাড়ের কথা অন্য পাড়ে খুব সহজে শোনা যায়। তো এটা তোমাদের কিন্তু এইচএসসি তে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আকাশ দত্ত রনি বলছে রিপ্লেস করবে কেন? যুক্ত হলেও তো পারত। গুড কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। ভাইয়া বায়ু তো বায়ু, এটা বায়ু, হ্যাঁ, বায়ুতে যতগুলো উপাদান আছে তার 78% কি? অক্সিজেন, নাইট্রোজেন, আর বাকিগুলা কি? তোমার বাকিগুলা হলো অক্সিজেন। এখন যখন এখানে কিছু পরিমাণ জলীয় বাষ্প আসবে, তাহলে একদিকে যেমন ভর কন্ট্রিবিউট করবে, এই জলীয় বাষ্প যেমন ভর কন্ট্রিবিউট করবে, তেমন আবার কিন্তু আয়তনও কন্ট্রিবিউট করবে। আশা করি তুমি তোমার উত্তর পাইছো। আরেক সেন্সে যদি বলি, কিছু পরিমাণ জলীয় বাষ্প আসাতে এই যে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কমে যাবে, 78% থেকে কমে যাবে, এটার শতকরা পার্সেন্টেজ কমে যাবে। এবার আমরা যার প্রভাবটা শিখব সেটা হচ্ছে বায়ু প্রবাহ। তাহলে দেখো শব্দ যেদিকে প্রবাহিত হচ্ছে, আমি সাউন্ড এই দিকে চালাচ্ছি, এই যে এই এই, তাহলে এই দিকে সাউন্ড যাচ্ছে, বায়ু প্রবাহ যদি এই দিকে যায়, তার মানে শব্দের বেগ আর বায়ু প্রবাহের বেগ যদি একই দিকে হয়, তাহলে শব্দ যে বেগে যাচ্ছিল বায়ু প্রবাহ সেটাকে ধাক্কা দেবে, তার মানে সেক্ষেত্রে শব্দের বেগ বাড়বে। যেমন শব্দের বেগ যদি হয় 330, শব্দ যেদিকে, বায়ু প্রবাহ যদি সেই দিকেই 10 মিটার পার সেকেন্ড বেগে চলে, তখন শব্দের নিট বেগ হবে 330 প্লাস 10 340। এখন তুমি শব্দ তৈরি করতেছো এইদিকে যাওয়ার জন্য, যা এইদিকে যাবে, কিন্তু বায়ু প্রবাহ শুরু হলো এইদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এই দিকের বেগটা হচ্ছে 330, বাধা দেবে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে তখন শব্দের বেগটা কত হবে? 330 মাইনাস 10 320 মিটার পার সেকেন্ড। কিন্তু ঘটনাটা কেমন ঘটবে? যে শব্দ যাচ্ছে এদিকে, যা এইদিকে যাচ্ছে, এখন বায়ু প্রবাহ শুরু হলো লম্বভাবে, এরকম লম্বভাবে, তাই না? তাহলে এইদিকে যদি লম্বভাবে তৈরি হয়, এটা যদি বুঝতে সমস্যা, আমি তোমাকে বলি যা, তার মানে এইদিকে যা, তাহলে আমি শব্দ তৈরি করতেছি এইদিকে, তাহলে শব্দ তৈরি করতেছি এইদিকে, আর বায়ু প্রবাহ হচ্ছে এইদিকে, তাহলে এই দিকের বেগকে কি এই বেগটা কোনো প্রভাব বিস্তার করতে পারবে? এই দিকের বেগের উপরে এই বেগের কিন্তু কোনো প্রভাব নাই। তার মানে বায়ু মানে শব্দের দিকের সাথে বায়ু প্রবাহের দিক যদি লম্বভাবে হয়, তাহলে কিন্তু শব্দের বেগে বায়ু প্রবাহের বেগের কোনো ভূমিকা থাকবে না। তাহলে শব্দের বেগের দিকের সাথে বায়ু প্রবাহের দিক যদি লম্বভাবে হয়, তাহলে সেখানে বায়ু প্রবাহের কোনো ভূমিকা নাই। আশা করি তোমরা সবগুলা জিনিস বুঝতে পারছো। এবার আমাদের কোশ্চেন, এটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল, সবাই একটু কোশ্চেনটা লেখো। তিনটা সুশলাকার কম্পাঙ্ক, তিনটা সুশলাকাকে বায়ুতে শব্দায়িত করছি। বুয়েটে আসছিল না, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, লাস্ট 2 বছর আগের প্রশ্ন।
তিনটি সুশলাকাকে আমরা বায়ুতে শব্দায়িত করছি। খেলা শুরু, রেডি 1 2 3 খেলা শুরু। এখন সে থেকে শুরু কব হবে। তিনটি সুশলাকাকে বায়ুতে শব্দায়িত করছি। এদের কম্পাঙ্ক হচ্ছে একটা হলো 105 হার্টজ, আরেকটা হচ্ছে 315 হার্টজ এবং আরেকটা হচ্ছে 625 হার্টজ। তো আমার এখানে কোশ্চেন হচ্ছে এগুলা হলো কম্পাঙ্ক, বের করতে বলছে হলো তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। তাহলে বোঝো, যেহেতু বায়ুতে শব্দায়িত করতেছি, মাধ্যম একটা, তাহলে এখানে ভি একই হবে। তাহলে আমাদের ফর্মুলাটা কি? v f ল্যামডা। বুঝিও, খুব ভালো করে বুঝিও, v f ল্যামডা। তাহলে v যদি f ল্যামডা হয়, তাহলে v তো কনস্ট্যান্ট, তাহলে v কনস্ট্যান্ট, যে কোনো একটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে f v 1 বাই ল্যামডা। তাহলে এইটা আমার কনস্ট্যান্ট, তার মানে এখানে f ইজ প্রপোর্শন হলো 1 বাই ল্যামডা, বা আমরা এভাবে লিখতে পারি ল্যামডা ইজ প্রপোর্শন 1 বাই f। তাহলে এখানে 105 315 625, তাহলে এইটা হলো কিসের অনুপাত? f এর অনুপাত। তাহলে ল্যামডার অনুপাতটা কি হবে? f এর উল্টা হবে। ল্যামডার অনুপাতটা কি হবে? f এর উল্টা হবে। তাহলে f এর উল্টা করলে কত হয়? তাহলে ল্যামডার অনুপাতটা হবে 625 315, উল্টাই দিচ্ছি জাস্ট, 105। তাহলে আমার आंसर হবে, এটাকে সবগুলাকে যদি 105 দ্বারা ভাগ করি, তাহলে এটা হবে 5, এটা হবে 3, এটা হবে 1। দিস ইজ आंसर। কোনো ঝুট ঝামেলা নাই, শুধু সম্পর্কটা বুঝতেই হলো। তো ভাইয়া, এবার আমরা যে জিনিসটা চিন্তা করব সেটা হচ্ছে, তোমরা এবার উত্তরটা বলো যে এটাও ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। দুটি সুরশলাকার সুর, এটা তোমাদের বইয়ের অঙ্ক, ইসাক স্যারের বইয়ের অঙ্ক, সব বইতে আছে। সুরশলাকার কম্পাঙ্ক, হ্যাঁ, 128 হার্টজ এবং 384 হার্টজ। তাহলে একটা জিনিস চিন্তা করো, এখানে বের করতে বলছে ল্যামডা এর অনুপাত। তাহলে একটা জিনিস চিন্তা করো, তাহলে আমি কনসেপ্টটা বলি, f এর অনুপাত তাহলে কত হবে? f সমান হচ্ছে 128 384। তাহলে f ইজ প্রপোর্শন কি, বা ল্যামডা ইজ প্রপোর্শন কি হবে? 1 বাই f। তাহলে আমাকে f এর মান যেটা, সেটাকে কি করতে হবে? উল্টাই দিতে হবে। তাহলে উল্টাই দিয়ে আমাকে বলতো দেখে এখানে आंसर কত হবে? সবাই আমাকে একটু কমেন্টে জানাও, এবং যদি বুঝতে পারো তাহলে কেমন কোপায় দিলা সেটাও একটু কমেন্টে জানাও। ও এটা 525, সরি এটা 525। তো দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারে। এবার তোমার বইয়ের বেশ কিছু বিশাল বিশাল অঙ্ক করব, বিশাল বিশাল অঙ্ক করব। দেখো কি ফর্মুলাটা রাখা উচিত, v plus minus a equal to root over e by et by rho equal to f lambda। এটা হচ্ছে দেখুপিয়া ফর্মুলা। তাহলে পরের প্রশ্ন হচ্ছে,
দেখো আমাদের এখানে ডাটা শব্দের বেগ বের করতে বলছে। ও না, এখানে ভুল। তো এবারে প্রশ্নটা দেখো, আচ্ছা ঝাপসা হয়ে গেছে, এটা কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, এটা টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আর আমি মাঝখানে কিছু পড়াই নেই, সমস্যা নাই। তো আমাদের এবার লজিক হচ্ছে, লজিক যদি পার্থক্য থাকে, পার্থক্য দুই পাশে থাকতে হবে, এটা একটু মনে রাখবা। এটা থাকলে তুমি খুব সহজে অনেক অঙ্ক করতে পারবা। পার্থক্য দুই পাশে থাকতে হবে, এটা হচ্ছে আমাদের নিয়ম। পার্থক্য কয় পাশে থাকা লাগবে? দুই পাশে থাকা লাগবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে আমাদের সূত্রটা কি? আমাদের সূত্রটা হচ্ছে v f ল্যামডা। এখানে দুটো ভিন্ন মাধ্যম, একটা হচ্ছে বায়ু আর একটা হচ্ছে পানি। আমরা জানি কোথায় শব্দের বেগ বেশি? পানিতে শব্দের বেগ বেশি আর বায়ুতে শব্দের বেগ কম। তাহলে এখানে আমরা v এর পার্থক্য পাবো। আরেকটা পার্থক্য কোথায় দেওয়া আছে? আরেকটা কার পার্থক্য দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। তার মানে আরেকটা পার্থক্য দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্যের। তাহলে আমাদের লজিকটা কি ছিল? আমাদের লজিকটা হচ্ছে পার্থক্য কয় পাশে থাকতে হবে? পার্থক্য দুই পাশে থাকতে হবে। আর পার্থক্য যদি দুই পাশে থাকে তাহলে আমাদের অঙ্কের সমীকরণে কোনো সমস্যা নাই, আমরা মূল সমীকরণটাই ব্যবহার করব। তার মানে আমরা এই সমীকরণটাই ব্যবহার করতে পারবো। তা ডেল ভি মানে কি? VW মাইনাস VA। তাহলে এইটা সমান কত? f এর মান কত? 300 আর ডেল ল্যামডা কত? 4.16। এখন VW এটা আমাকে বের করতে বলছে, আর VA যদি না দেয়া থাকে তাহলে সেটা কত ব্যবহার করব? 332 সমান 300 * 4.16। তাহলে আমরা কিন্তু ক্যালকুলেশন করলে খুব সহজে অঙ্কের উত্তরটা বের করতে পারতাম। কিন্তু দেখো এই অঙ্কটা আগে তোমরা কিভাবে করছো, কত বড় করে করছো। আমরা সহজে মূল সূত্র দিয়ে করে ফেললাম। এবার আমরা একটা কোড দেব। দেখো যে দুইটা সুরশলাকাকে
দুইটা সুর শলাকাকে আমি কি করছি একই মাধ্যমে শব্দায়িত করছি। শব্দায়িত করায় একটার দুইটা তরঙ্গ দৈর্ঘ্য অপরটির তিনটি তরঙ্গ দৈর্ঘ্যের সমান। সমান। তো এখানে আরেকটা ডাটা দেয়া আছে ডেল এফ ইকুয়াল টু হচ্ছে 118 হার্টজ। 118 হার্টজ। তাহলে আমাদের ডাটাটা কি যে আমার কাছে দুইটা সুর শলাকা আছে, দুইটা সুর শলাকাকে আমি একই মাধ্যমে শব্দায়িত করছি। যে ধরো বায়ুতেই শব্দায়িত করলাম, একই মাধ্যমে শব্দায়িত করায় একটার দুইটা তরঙ্গ দৈর্ঘ্য অপরটির তিনটি তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তাহলে এবং কম্পাঙ্কের পার্থক্য কত দেয়া আছে 118 হার্টজ। তাহলে এই অঙ্কটা যদি আমি করতে যাই, আমরা বেসিক দিয়েও করব, অঙ্কটা দুই পাতা হয়ে যাবে। তবে আমরা এখানে একটা কোপ দেব। কোপ দেওয়ার নিয়মটা কি? তো এখানে দুইটা সুর শলাকার কম্পাঙ্ক, তাহলে প্রথম সুর শলাকার কম্পাঙ্ক হবে, দ্বিতীয় সুর শলাকার কম্পাঙ্ক হবে। এখন প্রথম সুর শলাকার কয়টা তরঙ্গ দৈর্ঘ্য? দুইটা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে 2 ইনটু দ্বিতীয় সুর শলাকার কয়টা তরঙ্গ দৈর্ঘ্য? তিনটা তরঙ্গ দৈর্ঘ্য, 3 ইনটু এখন কি দ্বারা গুণ করব? কম্পাঙ্কের পার্থক্য দ্বারা গুণ করব। কম্পাঙ্কের পার্থক্য কত? ডেল এফ। ডেল এফ তার মানে 2 ইনটু 118 আর একটা হলো 3 ইনটু 118। তাহলে একটার आंसर হবে 236 হার্টজ এবং আরেকটার आंसर হবে 354 হার্টজ। দিস ইজ आंसर। এটা এমসিকিউ তে আসলে কোপায়া দিতে পারবা। এবার আমরা তোমাকে আরেকটা সিম্পল প্রবলেম দেখাই। সিম্পল প্রবলেমটা কি যে আমার তোমার এই যে দুইটা সুর শলাকা এখানে সেম বললো, একটা 9টি তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ সেম ডাটা 9টি তরঙ্গ দৈর্ঘ্য, অপরটি 10টি তরঙ্গ দৈর্ঘ্যের সমান। 10টি তরঙ্গ দৈর্ঘ্যের সমান, হ্যাঁ সমান। তাহলে এখানে সুর শলাকাদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য ইকুয়াল টু 32 হার্টজ। আর যেহেতু সুর শলাকাদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য 32 হার্টজ, তাহলে তোমাকে বের করতে বলছে প্রথম সুর শলাকার কম্পাঙ্ক কত, দ্বিতীয় সুর শলাকার কম্পাঙ্ক কত। তাহলে আমাকে একটু কমেন্টে জানাও যে আনসারটা কত হবে। প্রথম সুর শলাকার কম্পাঙ্ক কত হবে, দ্বিতীয় সুর শলাকার কম্পাঙ্ক কত হবে। তো আমাকে এটা একটু তাহলে জানাও। এবার আমরা এই অঙ্কটা একটু বেসিক দিয়ে বোঝার চেষ্টা করি। আমাদের ফর্মুলাটা কি? v f ল্যামডা। আমাদের লজিকটা কি ছিল? পার্থক্য যদি দুই পাশে থাকে, পার্থক্য মিনিমাম দুইটা থাকবে, এবং পার্থক্য যদি দুই পাশে থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে এখানে দেখো দুইটা সুর শলাকা একই মাধ্যম, তার মানে v এখানে হচ্ছে একই, এবং তাহলে এখানে কোনটা কোনটা ভিন্ন? f ভিন্ন, ল্যামডা ভিন্ন, তাই না? এবং তোমাকে বলছে প্রথমটার দুইটা তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে 2 ল্যামডা 1 সমান তোমার কি বলছে 3 ল্যামডা 2। আর আমার মনে হয় এই অঙ্কটা তোমরা সবাই ডিটেইলস করতে পারবে, তোমরা এটা করে নিও, আমি এটা না করাই। আমরা তাহলে সামনে আরো কিছু কোপাকুপি দেখাইতে পারবো। এবং তোমরা যারা উত্তর করছো সকলের উত্তর সঠিক, এবং তোমাদের সকলকে অভিনন্দন। একটা आंसर হবে 9 * 32 = 288 হার্টজ, এবং আরেকটা आंसर হবে 10 * 32 সমান হচ্ছে 320 হার্টজ। তো এত ভালো পারলে হবে কিভাবে? তো ভাইয়া তোমরা যদি এভাবে প্রত্যেকটা অঙ্ক সহজে শিখতে চাও, এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। শিক্ষামন্ত্রী কিন্তু বলে দিয়েছে তোমাকে এখন থেকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে, কারণ তুমি ভর্তি পরীক্ষার জন্য যথেষ্ট পরিমাণ সময় পাবে না। তো তোমরা যদি এই জায়গায় এখন থেকে ভর্তি প্রস্তুতি না নাও, পরে কিন্তু তুমি পস্তাবে। আমরা এখন থেকে গ্রুপে রেগুলার ভর্তি প্রস্তুতির জন্য রেগুলার ক্লাস শুরু করব। তোমরা প্রত্যেকটা ক্লাস করবে। আর তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, বা যদি কেউ চাও যে আমি জিনিসগুলো আরো সহজে শিখতে চাই এবং ভাইয়ের পার্সোনাল কেয়ারে থাকতে চাই, তাদের জন্য কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং এর প্রাইভেট ব্যাচ শুরু করে দিয়েছি। একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে এবং আরেকটা ব্যাচের ক্লাস খুব রিসেন্টলি শুরু হবে। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো,
তোমরা আমার ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ব্যাচে জয়েন করতে পারো। আর যারা সেকেন্ড ইয়ারে উঠবা এবার তাদের জন্য কিন্তু ব্যাচ চলমান। তো তোমরা কেউ যদি ব্যাচে জয়েন করতে চাও তাহলে আমার সাথে ফার্দার কন্টাক্ট করতে পারো, অথবা এখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আমাকে করতে পারো। আর এখন আমরা কোপানো ক্লাস করব। বিট, এই জায়গায় আমরা যে জিনিসটা শিখবো, সব টপিক যেহেতু জানা, আমরা তোমাদের বিটের অঙ্কগুলোকে আমরা সবাই প্রবলেমে পড়ি। আমি এই বিটের অঙ্কগুলোর সলিউশন দিয়ে দিচ্ছি। বিটের যত অঙ্ক আছে এই বিটের অঙ্কে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। বিটের প্রবলেমগুলোর সলভ দিয়ে দিচ্ছি। দেখো বিট তোমরা একটু আমার সাথে সাথে অঙ্ক লেখো দুটি। আমরা প্রথমে একটু কষ্ট করে অঙ্কটা লিখি ভাইয়া। সব দায়িত্ব করায় প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। আমরা একটা অঙ্কে সবগুলো প্যাটার্ন দেখব ইনশাআল্লাহ। বিয়ের গায়ে মোম জ্বালানোয় বিট সংখ্যা কমে। তো আমরা এখানে অনেকগুলা কেস দেখছি, আমরা সবগুলা কেসই আলোচনা করব এবং একটা অঙ্ক দিয়ে বিটের যত ধরনের প্রবলেম হয় সব প্রবলেমই সলভ করব ইনশাআল্লাহ। এবং তুমি প্রত্যেকটা অঙ্ক দেখেই উত্তর বলতে পারবে। সো ডোন্ট বি টেন্সড। এখন আমরা একটু বিট বোঝার চেষ্টা করি। বিট বলতে আসলে কি বোঝায়? বিট বলতে বোঝায় যদি কাছাকাছি কম্পাঙ্কের দুইটা তরঙ্গ একই দিকে অগ্রসর হয়। তার মানে এখানে কিন্তু কম্পাঙ্ক সমান হলে হবে না, কম্পাঙ্ক কি হইতে হবে? কাছাকাছি হইতে হবে। এবং একই দিকে অগ্রসর হয় তাহলে শব্দের কম্পাঙ্কের হ্রাস বৃদ্ধি ঘটে। এই ঘটনাকে আমরা বলি হচ্ছে বিট।
আমি বিটটাকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো আমি একটা কম্পাঙ্ক তৈরি করতেছি, এটা একটা কম্পাঙ্ক এবং আরেকটা কম্পাঙ্ক হইতে হবে এর কাছাকাছি, এটা আরেকটা কম্পাঙ্ক। তাহলে একটা ছিল আরেকটা ছিল এটা। তাহলে এই দুটো কম্পাঙ্ক যখন পরস্পরের উপর উপরিপাতিত হবে তখন শব্দটা কেমন হবে? তার মানে একবার জোরে হচ্ছে একবার আস্তে হচ্ছে, একবার জোরে হচ্ছে একবার আস্তে হচ্ছে। এই যে শব্দের মানে উপরিপাতনের ফলে শব্দটা একবার জোরে শোনা যাচ্ছে আরেকবার আস্তে, তাহলে একবার জোরে একবার আস্তে, এই ঘটনাকে আমরা কি বলি? বিট। তোমরা অ্যাম্বুলেন্সের হুইসেল চিন্তা করতে পারো, এটা বিট। তাহলে 1 সেকেন্ডে বিট মানে একবার জোরে শব্দ একবার আস্তে শব্দ। তাহলে 1 সেকেন্ডে কয়টা বিট শোনা যাবে এটা ডিপেন্ড করবে উচ্চদয়ের কম্পাঙ্কের পার্থক্য কত তার উপরে। যেমন একটা সুশলাকার কম্পাঙ্ক যদি 350 হার্টজ হয়, একটু আমাকে আনসার করবা যে একটা সুশলাকার কম্পাঙ্ক 350 হার্টজ এবং অন্য আরেকটা সুশলাকার কম্পাঙ্ক 355 হার্টজ। তাহলে বলো তো দেখি এখানে উচ্চদয়ের কম্পাঙ্কের পার্থক্য কত? 5। তাহলে এখানে উচ্চদয়ের কম্পাঙ্কের পার্থক্য হলো 5। তার মানে 1 সেকেন্ডে কয়টি বিট শোনা যাবে? 1 সেকেন্ডে 5টি বিট তৈরি হবে এবং শোনা যাবে কয়টি? তাহলে তৈরি হবে 5টি বিট। আর যেহেতু 5টি বিট তৈরি হবে তাহলে শোনা যাবে 5টি বিট। তো এবার তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন, একটা সুশলাকার কম্পাঙ্ক হচ্ছে 350 হার্টজ এবং আরেকটা সুশলাকার কম্পাঙ্ক হচ্ছে 365 হার্টজ। তাহলে আমাকে একটু বলো তো দেখি এখানে 1 সেকেন্ডে কয়টি বিট উৎপন্ন হবে? খেয়াল করো, 1 সেকেন্ডে বিট উৎপন্ন হবে কয়টি? আমরা জানি কয়টা বিট তৈরি হয় এটা ডিপেন্ড করে হচ্ছে উচ্চদয়ের কম্পাঙ্কের পার্থক্য কত তার উপরে। উচ্চদয়ের কম্পাঙ্কের পার্থক্য যত 1 সেকেন্ডে সে কয়টা বিট শোনা যাবে। তাহলে এখানে উচ্চদয়ের কম্পাঙ্কের পার্থক্য কত? 350 365, কম্পাঙ্কের পার্থক্য 15। তার মানে 1 সেকেন্ডে বিট উৎপন্ন হবে 15টা। কিন্তু আমার প্রশ্ন কয়টা বিট উৎপন্ন হবে তা না, আমার প্রশ্ন বলো তো দেখি কয়টি বিট শোনা যাবে? কয়টি বিট শোনা যাবে? গ্রেট। তাহলে কয়টি বিট শোনা যাবে আমাকে একটু কমেন্টে জানাও। লেখো শোনা যাবে এই কয়টি বিট। শোনা যাবে 15টি বিট। গ্রেট। দেখি কেউ সঠিক উত্তর দিতে পারো কিনা। শোনা যাবে 15টি বিট, সুন্দর। শোনা যাবে 15টি বিট, সুন্দর, গ্রেট। আচ্ছা এবার আমরা একটু বুঝি। তোমরা সবাই তোমাদের মাথার উপরে ফ্যান ঘুরতেছে না? দেখো তো, দেখো তোমাদের সবার মাথার উপরে ফ্যান ঘুরতেছে এবং তুমি যদি ফ্যান ঘোরো তাহলে তুমি দেখতেছো ফ্যানের পাখাটা গোলাকার। কিন্তু একটা জিনিস চিন্তা করো, ফ্যানের পাখা কি গোলাকার? না, একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে। ফ্যানের পাখাটা তো এরকম, কিন্তু আমি কি দেখতেছি? ফ্যানের পাখাটা এরকম গোলাকার দেখতেছি। এখন কেন গোলাকার দেখতেছি? এই গোলাকার দেখতেছি কারণ হচ্ছে দর্শানুভূতির স্থায়িত্ব কাল হচ্ছে 0.1 সেকেন্ড। এখন 0.1 সেকেন্ড মানে কি? একটা দৃশ্য দেখার পর 0.1 সেকেন্ড মানে 1/0.1 সেকেন্ড এর রেস্ট আমাদের মস্তিষ্কে থাকে। তার মানে আমি একটা দৃশ্য দেখলাম, এটা দেখার পর 0.1 সেকেন্ড এর রেস্ট আমাদের মস্তিষ্ক থাকে। এই 0.1 সেকেন্ডের মধ্যে আমি যদি অন্য কোনো দৃশ্য চলে আসে তাহলে আগের দৃশ্য আর বর্তমান দৃশ্যের মধ্যে চোখ পার্থক্য করতে পারে না। আমি যদি আরো সহজে বলি তাহলে দর্শনানুভূতির স্থায়িত্বকাল হলো 0.1 সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে সর্বোচ্চ 10টি দৃশ্য, 10টি পৃথক পৃথক দৃশ্য চোখ আলাদা করতে পারে। কিন্তু যখন 1 সেকেন্ডে দৃশ্যের সংখ্যা
বস্তুর অবস্থানের পরিবর্তন 10 বারের বেশি হয় তখন এই অবস্থানের পরিবর্তন চোখ আলাদা করতে পারে না। তখন পুরো সবগুলা দৃশ্য মিলে তার কাছে কয়টা দৃশ্য মনে হয়? একটা দৃশ্য মনে হয়। তাহলে এই জায়গায় কিন্তু সেম ঘটনা ঘটতেছে। ফ্যানের পাখার অবস্থানের পরিবর্তন 1 সেকেন্ডে 10 এর বেশি হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের চোখ যখন 1 সেকেন্ডে 10টার বেশি দৃশ্য তৈরি হইতেছে সেই দৃশ্যগুলোর মধ্যে পার্থক্য তৈরি করতে পারে না এবং তখন সবগুলা অবস্থান মিলে একটা অবস্থান দেখে। আর এই কারণে আমরা ফ্যানের পাখাকে বৃত্তাকারে ঘুরতে দেখি। অনুরূপভাবে মানুষের শব্দানুভূতির, আমি আবার বলতেছি, শব্দানুভূতির স্থায়িত্ব কাল 0.1 সেকেন্ড। তাহলে শব্দানুভূতির স্থায়িত্ব কাল 0.1 সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডে সর্বোচ্চ 10টা শব্দ শোনা সম্ভব। কিন্তু মজার ব্যাপার, যদি 10টার বেশি শব্দ তৈরি হয় তাহলে শব্দ উৎপন্ন হবে ঠিকই, কিন্তু আমরা সেই শব্দগুলোর মধ্যে পার্থক্য তৈরি করতে পারবো না। তখন সবগুলা শব্দ মিলে কয়টা শব্দ মনে হবে? জাস্ট একটা শব্দ মনে হবে। কিন্তু বিট মানে কি? একবার জোরে শব্দ, একবার আস্তে শব্দ। তাহলে এবার একটা জিনিস চিন্তা করো, এখানে বিট উৎপন্ন হবে কয়টা? একটা 350 আর একটা 365। তাহলে বিট উৎপন্ন হবে কয়টা? 15টা। কিন্তু 1 সেকেন্ডে যখন 15টা শব্দ তৈরি হবে তখন আমরা কি সেগুলোর মধ্যে পার্থক্য তৈরি করতে পারবো? না। আর যেহেতু পার্থক্য তৈরি করতে পারবো না, সবগুলা শব্দ মিলে কয়টা শব্দ মনে হবে? জাস্ট একটা। তাহলে সেটা হবে একটা শব্দ। কিন্তু বিট হইতে গেলে কি হওয়া লাগবে? একটা জোরে শব্দ হওয়া লাগবে, একটা আস্তে শব্দ হওয়া লাগবে। তার মানে এখানে আমরা একটা শব্দ শুনতে পারবো কিন্তু কোনো বিট শুনতে পারবো না। তার মানে শব্দটা কেমন হবে? যা। তার মানে এখানে বিট শোনা যাবে না। যদি বলে শব্দ শোনা যাবে কয়টা? তাহলে শব্দ শোনা যাবে হচ্ছে একটা। বিট শোনা যাবে? বিট শোনা যাবে না। কারণ বিট হইতে গেলে একবার জোরে শব্দ হওয়া লাগবে, একবার আস্তে শব্দ হওয়া লাগবে। এবার আমরা দেখো, কোথাও যদি 1 সেকেন্ডের বিট সংখ্যা পেয়ে যায়, কম্পাঙ্ক মানে কি? মনে রাখবা, কম্পাঙ্ক মানে হলো কাঁপাকাঁপি। কম্পাঙ্ক মানে কাঁপাকাঁপি। বলো তো দেখি, এই তাহলে এটাকে কাঁপানো সহজ না আমাকে কাঁপানো সহজ? আমার তো ভর অনেক বেশি। তুমি কিন্তু আমাকে নড়াইতে চালাইতে তোমাকে অনেক বেশি বল প্রয়োগ করা লাগবে, কিন্তু এই মার্কারটাকে তুমি সহজে কাঁপাইতে পারবা। তার মানে আমরা কি দেখলাম? যদি ভর কম হয় কম্পাঙ্ক কি হয়? বেশি হয়, তাই না? তাহলে এটা সবাই লিখে রাখো, ভর কম হইলে কম্পাঙ্ক বেশি হয়। তার মানে ভর আর কম্পাঙ্ক কেমন? ব্যস্তানুপাতিক। যেমন একটা হাতি আর একটা পিঁপড়া, কাকে নড়ানো সহজ? কাঁপানো সহজ কাকে? পিঁপড়াকে, তাই না? তাহলে এটা লিখে রাখো, ভর আর কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক। তাহলে ভর ইজ প্রপোর্শন হচ্ছে 1 কম্পাঙ্ক। শোনো, এখন একটা শীর্ষলাকার কম্পাঙ্ক যদি 350 হয় এবং বিট যদি 5টা তৈরি হয়, তাহলে অপর শীর্ষলাকার কম্পাঙ্ক কি হইতে পারে? 5 বেশিও হইতে পারে। মানে একটা হচ্ছে 350, একটা হচ্ছে 350, বিট হলো 5টি। তাহলে অপর শীর্ষলাকার কম্পাঙ্ক কত হবে? হয় 5 বেশি হবে, না হলে 5 কম হবে। তাহলে হয় 350 প্লাস 5 হবে, না হলে 350 মাইনাস 5 হবে। তার মানে হয় একটা 345 হবে, আর অথবা 355 হবে, না হলে 345 হবে। এটা আমরা সবাই জানি। তো এই বেসিক দিয়ে আমরা অঙ্ক করব। আমি যে কাজটা করব, প্রথমে একটা দাগ দেব, এই বরাবর হলো কম্পাঙ্ক এবং এই দিকে কম্পাঙ্ক বাড়ে, কম্পাঙ্ক বাড়ে। এবার আমি যে কাজটা করব, একটা শীর্ষরেখা তো দেয়া আছে। কোন শীর্ষরেখা দেয়া আছে? এ শীর্ষরেখা দেয়া আছে। তাহলে এ শীর্ষরেখা যেহেতু দেয়া আছে, তাহলে এ এর জন্য আমি একটা দাগ দিয়ে নিই। তাহলে এখানে এটা হচ্ছে এ, যার কম্পাঙ্ক হচ্ছে 350 হার্টজ। এবার 1 সেকেন্ডে বিট তৈরি হয় কয়টা? 1 সেকেন্ডে বিট তৈরি হয় হচ্ছে 5টা। খেয়াল করো, 1 সেকেন্ডে কয়টা বিট? 5টা বিট। তাহলে এই দিকে কম্পাঙ্ক বাড়তেছে, এই দিকে কম্পাঙ্ক কমতেছে। তাহলে বি শীর্ষরেখার কম্পাঙ্ক কত হতে পারে? 5 বেশিও হতে পারে, 5 কমও হতে পারে। তাহলে এই জায়গায় এখানে এফ বি, এটা তাহলে কত? 5 বেশি হলে কত? 355 হতে পারে, এবং এফ বি 345 হার্টজ হতে পারে। এবার আমরা দেখব
যে এইটা সঠিক উত্তর না এইটা সঠিক উত্তর। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কেসগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। তো খেয়াল করো, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। বি কে ঘষে হালকা করা হলো। এখন ঘষে হালকা করা মানে কি? স্থান বাকল তুলে ফেলা। তাহলে আমি যদি ঘষে হালকা করি তাহলে ভর কি হয়ে গেল? কমে গেল। তাহলে ভর কমে গেল মানে কি বাড়লো? ভর কমে যাওয়া মানে কি বাড়া? কম্পাঙ্ক বাড়া। তাহলে কার কম্পাঙ্ক বাড়বে? বি এর কম্পাঙ্ক বাড়বে। তাহলে বি এর যদি কম্পাঙ্ক বাড়ে তাহলে এই অবস্থানটা এইদিকে তো কম্পাঙ্ক বাড়ে, তাহলে উপরে চলে যাবে, তাহলে সেটা এইদিকে চলে যেতে পারতো। এখন অথবা এটা যদি কম্পাঙ্ক বাড়ে তাহলে এই অবস্থানে চলে যেতে পারতো। তাহলে এটা হচ্ছে আমাদের পরবর্তী অবস্থান। এখন দেখো এখানে এটা কয়টা বিট ছিল? 5টি বিট। এখানেও কয়টি বিট ছিল? এটা হচ্ছে 5টি বিট। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে নতুন বিট কোনটা হবে? নতুন বিট এটাও হইতে পারে, এটাও হইতে পারে। দেখো এই ক্ষেত্রে এখানে কি বলছে? বিট সংখ্যা কমে যায় না বেড়ে যায়? বিট সংখ্যা কমে যায়। দেখো এই ক্ষেত্রে বিট সংখ্যা কি হয়ে গেল? বেড়ে গেল। তার মানে আমাদের প্রশ্নে বলছে বিট সংখ্যা কমে যায়, তার মানে এটা উত্তর হতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে দেখো বিট সংখ্যা কি হয়ে গেছে? আগে 5টা ছিল, এখন কমে গেছে, তার মানে আমাদের এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 1 নম্বরের জন্য এটা হচ্ছে আমাদের आंसर 345 হার্জ। একটু আমাকে কমেন্ট করে বলো যে তোমরা বুঝতে পারছো কিনা। আমি আবারো বলতেছি যে এর মান দেয়া আছে 350, তাহলে বি এরটা 355 হতে পারে, 345 হতে পারে। এবার আমি প্রশ্নের সাথে ডাটাটা মিলাবো, যে প্রশ্নের সাথে একটু ডাটাটা মিলাবো। তো প্রশ্নে কি বলছে? বি কে ঘষে হালকা করা হলো। ঘষে হালকা করা মানে কি করা? কম্পাঙ্ক বাড়ানো। কার কম্পাঙ্ক বাড়াবো? বি এর কম্পাঙ্ক বাড়াবো। তাহলে বি এর আমি যদি কম্পাঙ্ক বাড়াই, কম্পাঙ্ক কোন দিকে বাড়ে? উপরের দিকে। তাহলে এই অবস্থানটা এখানে চলে যেতে পারে, এই অবস্থানটা এখানে চলে যেতে পারে। তাহলে এই অবস্থায় বিট বাড়লো, এই অবস্থায় কিন্তু বিট কমে গেল। তাহলে আমার প্রশ্নে কি বলছে? বিট কমে যায়। তাহলে সঠিক উত্তর কোনটা? এইটা সঠিক, এটা ভুল। তার মানে आंसर হবে এইটা। এবার আমাদের সেকেন্ড প্রশ্ন দেখো। পরের প্রশ্নটা হচ্ছে, এটা আমি একটু চেঞ্জ করে দেব। বি কে ঘষে হালকা করলে বিট সংখ্যা কমে যায় না। এবার আমার 2 নম্বর প্রশ্ন। বি কে ঘষে হালকা করলে বিট সংখ্যা বেড়ে যায়। বি কে ঘষে হালকা করলে বিট সংখ্যা বেড়ে যায়। তাহলে এবার ঘটনা কি ঘটবে দেখো, একই কাহিনী। তাহলে এবার কোনটা সঠিক? তাহলে এই ক্ষেত্রে বিট সংখ্যা কমে গেছে, এই ক্ষেত্রে বিট সংখ্যা কি হয়ে গেছে? বেড়ে গেছে। তাহলে এবার সঠিক কোনটা? এবার সঠিক কিন্তু এইটা। তাহলে এই ক্ষেত্রে आंसर হবে 355 হার্জ। এবার আমরা 3 নম্বর প্রবলেমটা সলভ করব। প্রবলেম নম্বর 3। তাহলে 3 নম্বর প্রবলেম সলভ যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এদিকে কম্পাঙ্ক, যার কম্পাঙ্ক দেওয়া আছে তার জন্য একটা দাগ দিতে হবে। a = হচ্ছে 350। তাহলে b = 345 হতে পারে, b = 300 কত হতে পারে? সরি, এটা তো 355 হতে পারে, 345 হতে পারে। তো এবার তুমি একটা জিনিস চিন্তা করো, আমার 2 নম্বর অঙ্কের জন্য 3 নম্বরের জন্য বি এর গায়ে মম জড়ানো হলো। তাহলে মম জড়ানো মানে কি? ভর বৃদ্ধি করা। কথা বলো, মম জড়ানো মানে ভর বৃদ্ধি করা। তাহলে ভর যদি বাড়ে কম্পাঙ্ক কি হয়ে যাবে? কমে যাবে। ভরের কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক, আমরা আলোচনা করছিলাম। তাহলে মম জড়ানো মানে ভর বাড়া, ভর বাড়া মানে কম্পাঙ্ক কমা। তাহলে খেয়াল করো, তাহলে বি এর কম্পাঙ্ক কমে যাবে, বি এর কম্পাঙ্ক কমে যাবে। তাহলে এবার খেয়াল করি এখানে কি বলছে? বিট সংখ্যা কমে না বাড়ে? বিট সংখ্যা কমে। তাহলে আমি দেখতেছি এই ক্ষেত্রে বিট সংখ্যা কমে যাচ্ছে আর এই ক্ষেত্রে বিট সংখ্যা বেড়ে যাচ্ছে। তার মানে এটা হলো সঠিক উত্তর। 355 হার্জ হলো आंसर। তো এবার আমরা 4 নম্বর প্রবলেমটা সলভ করব। দেখো 4 এ কি বলছে? 4 এর জন্য আমরা আবার একটু চিত্র আঁকার চেষ্টা করি। সেম, শুধু চিত্রটা আঁকবা, সঠিকটা পেয়ে যাবা। তো আমরা চিত্র আঁকি। তাহলে এটা হচ্ছে a 350, তো এটা b, এটা b। এই ক্ষেত্রে b হলো 355, এই ক্ষেত্রে b হচ্ছে 345। তাহলে এবার একটা জিনিস চিন্তা করো, এবার কি বলছে? a এর গায়ে মম জ্বালানো হলো।
তাহলে মম জড়ানো মানে কি? কম্পাঙ্ক মম জড়ানো, তার মানে ভর বৃদ্ধি পায়, আর ভর বাড়লে কম্পাঙ্ক কি হয়ে যায়? কমে যায়। তাহলে কার কম্পাঙ্ক কমবে? এর কম্পাঙ্ক কমবে। তাহলে কম্পাঙ্ক কমবে কার? কার গায়ে মম জড়াইছি? এর গায়ে। তাহলে এর কম্পাঙ্ক কমবে। তাহলে এর যদি কম্পাঙ্ক কমে তাহলে অবস্থান কই চলে আসবে? নিচে চলে আসবে। তাহলে খেয়াল করো, এক্ষেত্রে বিট সংখ্যা কি পায়? বৃদ্ধি পায়। দেখো এই জায়গায় বিট সংখ্যা বাড়তেছে, এই জায়গায় বিট সংখ্যা কমতেছে। তাহলে কোনটা সঠিক উত্তর? আমাকে একটু কমেন্টে জানাও। 355 সঠিক উত্তর না 345 সঠিক উত্তর? আমাকে একটু কমেন্টে জানাও। তো বিট সংখ্যা যেহেতু বাড়ে, সবার উত্তর সঠিক, সবাই সঠিক উত্তর করছো, এই কারণে সবাইকে কনগ্রাচুলেশন, টেক মাই লাভ এন্ড টেক এ বো, লাভ ইউ। আমরা এবার 5 নম্বর প্রবলেমটা সলভ করব। 5 নম্বর প্রবলেম কি বলছে? বি এর গায়ে মম জড়ানোয় বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। বিট সংখ্যা অপরিবর্তিত থাকে তার মানে কি? বিট আগেও 5টা, পরেও 5টা। আগেও 5টা তৈরি হয়েছে, পরেও কয়টা বিট তৈরি হবে? 5টা বিট তৈরি হবে। এরকম লজিক। তাহলে এই অবস্থা তৈরি হইতে গেলে এক্ষেত্রে কয়টা বিট? 5টা বিট। এক্ষেত্রে কয়টা বিট? 5টা বিট। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যে যদি যে কোনো একটা উপরে আসুক আর নিচে আসুক, বিট সংখ্যা কিন্তু হয় বাড়বে না হয় কমবে। এর অবস্থানে উপরে যাক বা নিচে আসুক, বিট সংখ্যা হয় বাড়বে না হলে কমবে। তাহলে বিট অপরিবর্তিত থাকার সিস্টেম কিন্তু একটাই। সেই সিস্টেমটা কি? হয় এখানকারটা এখানে আসতে হবে, না হয় এখানকারটা এখানে যাইতে হবে। তার মানে অবস্থান দুইটা ফিক্সড থাকবে। এইটা হয় এখানে উঠবে আর না হলে এইটা এখানে নামবে। তাহলে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখি কোনটা সঠিক হয়। তাহলে এখানে আমাকে কি বলছে? বি এর গায়ে মম জড়ানো হলো। মম জড়ানো মানে কি? বলো, মম জড়ানো মানে কি? ভর বাড়ানো। আর ভর বাড়ানো মানে কম্পাঙ্ক কমানো। ঠিক আছে? ভর বাড়ানো মানে কম্পাঙ্ক কমানো। তাহলে আমি কার কম্পাঙ্ক কমাবো? বি এর কম্পাঙ্ক কমাবো। তাহলে এই জায়গায় বি এই ক্ষেত্রে থেকে যদি আমি বি এর কম্পাঙ্ক কমাই তাহলে বিটা আরো নিচে আসবে। তার মানে তাহলে কিন্তু বিট সংখ্যা বেড়ে যাবে, বিট অপরিবর্তিত থাকা সম্ভব না। আর এর এই অবস্থা থেকে যদি আমি কম্পাঙ্ক কমাই তাহলে কিন্তু এই অবস্থানটা এখানে আসা সম্ভব, কম্পাঙ্ক কমে এখানে আসা সম্ভব। তাহলে সঠিক উত্তর কোনটা হবে একটু আমাকে কমেন্ট করে বলো। তাহলে 345 হবে না 355 হবে? বলো, পরেরটা आंसर কত হবে? 345 না 355? একটু কমেন্ট করে জানাও। এবং তোমরা কিন্তু সবাই বুঝতে পারছো এখানে আমাদের সঠিক आंसर হচ্ছে 355। তাহলে 355 হলো বি এর আগের কম্পাঙ্ক। তাহলে আগের কম্পাঙ্ক হবে 355 আর আগেরটাই হয় প্রকৃত কম্পাঙ্ক। তাহলে প্রকৃত কম্পাঙ্ক হবে 355। যদি তোমাকে বলে পরে কম্পাঙ্ক কত হবে, তাহলে পরের কম্পাঙ্ক হবে 345। এবার আমি একটু চেঞ্জ করে দেই, তোমরা এবার বলো তো দেখি आंसर কত। বি এর গায়ে বি কে ঘষে হালকা করা হলো, আর বাকি সব ডাটা সেম। বি কে ঘষে হালকা করায়। তাহলে এবারে প্রশ্নটা হচ্ছে বি কে ঘষে হালকা করায় বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে বলো তো দেখি এবার आंसर কত হবে? বি কে ঘষে হালকা করায় বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে এবার চিন্তা করে বলো যে কোনটা आंसर হবে। পরের প্রশ্ন, বি কে ঘষে হালকা করায় বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে কোনটা आंसर হবে? Wow, wow my brilliant ভাই ব্রাদার, great, great.
ইউ আর গ্রেট। আমি শুধুমাত্র একটা आंसर ভুল পাইছি আর বাকি সব রাইট। ওয়াও, সুন্দর। সুন্দর, তাহলে তোমরা কিন্তু বুঝে গেছো যে বিকে ঘুষা হালকা করা মানে কি? কম্পাঙ্ক ঘুষা হালকা করা, ভর কমে যায়, তাহলে কম্পাঙ্ক কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে কম্পাঙ্ক বেড়ে গেলে এইটা কিন্তু এখানে আসা সম্ভব, আর এটা যদি কম্পাঙ্ক বেড়ে যায় তাহলে তো উপরে চলে যাবে, তার মানে এটা হইতে পারে না। এইটা সঠিক উত্তর। তাহলে आंसर হলো 345 হার্জ। আশা করি কামরুল ইসলাম বিপ্লব বুঝতে পারছো। তো কঠিন কোনো কিছু কঠিন বলো? তো আমরা যদি একটু সহজভাবে চিন্তা করতে পারি তাহলে দেখবো আসলে ফিজিক্সের প্রত্যেকটা ম্যাথই অনেক সহজ, খুবই সহজ। আমি এবার ছোট্ট একটা ট্রিক্স দেখাবো আজকের জন্য লাস্ট। তো খেয়াল করো, দেখো আমরা যদি সহজভাবে চিন্তা করতে পারি তাহলে কিন্তু ফিজিক্স অনেক সহজ। তো তোমরা সহজভাবে শিখতে চাইলে আমরা আমাদের কিন্তু অলরেডি ইঞ্জিনিয়ারিং ব্যাচ চলমান, তোমরা ইঞ্জিনিয়ারিং ব্যাচগুলোতে জয়েন করতে পারো। আর যারা এইচএসসি দিবা তাদের সেকেন্ড ইয়ারের ব্যাচ চলতেছে, তোমরা সেকেন্ড ইয়ারের ব্যাচে ভর্তি হতে পারো এবং খুবই কম পেমেন্ট। যারা এইচএসসি মানে হচ্ছে সেকেন্ড পার্টের জন্য পড়বে তাদের জন্য ফি হচ্ছে মান্থলি 750 টাকা করে, 15টা ক্লাস হবে 750 টাকা। আর ইঞ্জিনিয়ারিং কোর্স ফি হচ্ছে তোমাকে প্রথমে 1000 টাকা দিয়ে জয়েন করতে হবে। গ্রুপে ডিটেইলস আছে, কেউ ইন্টারেস্টেড থাকলে পরে আমার সাথে যোগাযোগ করবে। তো আমরা এই অঙ্কটার জন্য টেকনিক দেখাবো ইনশাআল্লাহ, পরের কোনো ক্লাসে এটা ডিটেইলস আলোচনা করব। দেখো এবার আমাদের লজিক কি? এই জায়গায় লজিকটা হচ্ছে এই অঙ্কটা কিভাবে দেখে আমি উত্তর বলবো। এই অঙ্কটা আমি দেখে উত্তর বলার কনসেপ্টটা হচ্ছে ভাইয়া যেটা আছে তার সাথে 12 যোগ করবা, যত পাবা তত বেল। আছে কত? -8। -8 এর সাথে 12 যোগ করলে কত হয় বলো? -8 এর সাথে 12 যোগ করলে হয় 4। তাহলে এইটার आंसर হলো 4 বেল 40 ডেসিবেল। অঙ্ক খতম। এবার আমি যদি বলি এখন आंसर কত, এখন উত্তর কত, একটু আমাকে কমেন্ট করে বলো যে এখন आंसर কত হবে। এখন आंसर কত হবে? এই জায়গায় এখন आंसर কত হবে? আছে কত? -6। তাহলে -6 এর সাথে আমি কত যোগ করব? 12। তাহলে -6 এর সাথে 12 যোগ করলে কত হয়? 6। তাহলে 6 বেল 60 ডেসিবেল। অঙ্কের ঝামেলা শেষ। এখানে তাহলে आंसर কত হবে? -4। -4 এর সাথে 12 যোগ করলে কত হয়? 8। তাহলে এটার आंसर 8 বেল 80 ডেসিবেল। তো এইভাবে সহজে অঙ্ক করতে পারো ইনশাআল্লাহ। পরে কোন ক্লাসে আমাদের যে বাকি যে টপিকগুলো থাকলো প্রত্যেকটা টপিক আমরা কিভাবে দেখে দেখে অঙ্কের आंसर করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখব। একদিকে যেমন এমসিকিউ টেকনিক শিখব, অন্যদিকে কিভাবে ডিটেইলস প্রসেসে করতে হয় সেটা আমরা শেখাবো। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই থাকবে। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো একটু জানাতে পারো। আর ক্লাসটা একটু তোমাদের যারা বাকি বন্ধু বান্ধব আছে তোমাদের জন্য আরেকটা নোটিশ বলি যে আমাদের গ্রুপে কিন্তু এখন রেগুলার পরীক্ষা হবে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য। ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি এবং মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য গ্রুপে রেগুলার পরীক্ষা হবে। তোমরা রেগুলার পরীক্ষাটা দাও
এবং তোমরা কিন্তু সাথে সাথে মেরিট লিস্ট পেয়ে যাবে পরীক্ষা। তো তোমরা পরীক্ষা দেওয়ার সাথে সাথে মেরিট লিস্ট পেয়ে যাবে। অতএব পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করো, গ্রুপে বেশি বেশি বন্ধুদের ইনভাইট করো, তাদেরকে বলো যে আমরা এভাবে শিখতেছি। তোমরা তো আগেও ফিজিক্স দেখছো, আর এখনকার ফিজিক্সের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আর আমি কিন্তু গ্রুপের সবগুলা লাইভ ক্লাসের একটা লিংক দিয়ে দিছি। যারা এর আগে লাইভ ক্লাস মিস করছো তারা চাইলে কিন্তু ওই লিংকে গিয়ে সবগুলা ক্লাস দেখতে পারবে। তো আমার কাছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা আমাকে জানাতে পারো, আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেব। রাবি, তুমি ক্লাসের পর আমার সাথে একটু কথা বলিও, আমাকে একটু নক দিও, তাহলে আমরা কথা বলবো। আমাদের সেকেন্ড ইয়ারে একটা ব্যাচে মাসে 15টা ক্লাস হবে। 15টা ক্লাসে আমরা মোটামুটি সেকেন্ড পেপার সিলেবাসটা 5 মাসের মধ্যে কমপ্লিট করব। 5 মাসে সেকেন্ড পেপার সিলেবাস কমপ্লিট হবে। এই ক্লাসে, সেকেন্ড ইয়ারের ক্লাসে একদিকে যেমন আমরা সবগুলো বেসিক ক্লিয়ার করব, সাথে সাথে বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করব, টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করব, এবং বুয়েট কুয়েট এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রশ্নগুলো আমরা সলভ করব। তার মানে একদম বেসিক থেকে শুরু করে প্রো পর্যন্ত সিলেবাস। আর 2020 ব্যাচের তোমরা যারা এখন থেকে আমার সাথে থাকবে তাদেরকে একদম বুয়েট পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব, ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি তোমাকে নেব। কারণ তুমি সবচেয়ে প্রত্যেকটা অঙ্ক সবচেয়ে সহজে শিখবে। আমি তোমাকে একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি এইখানে একটা জিনিস যত সহজে শিখবে অন্য কোথাও এত সহজে পাবে না। যেটা তোমরা নিজেরা কিন্তু বুঝতে পারো যে আগে তোমরা কিভাবে করছো, এখন আমরা জিনিসগুলো কত সহজে শিখতেছি। তো বাচ্চারা, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য একটু দোয়া করো। আর আমাকে যদি গিফট পাঠাইতে চাও, আমি বরাবরের মতোই বলি, তাহলে সেটা করার একমাত্র উপায় আমার জন্য একটু নিজ নিজ ধর্মমত দোয়া করা। তো যারা মুসলমান আছেন আমাদের বসে ভাইয়ের জন্য একটু দোয়া করিও, অন্যান্য ধর্মমতে আমার জন্য একটু দোয়া করিও, তাহলে আমি অনেক অনেক বেশি খুশি হব। আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের যে কোনো সমস্যায় পাশে আছি। তোমরা আমার দিকে 1 পা আগায় আসো, আমি তোমার দিকে 10 পা আগায় যাব। ধন্যবাদ সকলকে। আই লাভ ইউ অল। থ্যাংক ইউ।